এই যে চুল পড়া যখন শুরু হয় তখন কি চিকিৎসা শুরু করে নেওয়া উচিত, বা কখন থেকে আমার বোঝা উচিত যে আমার এবার হেয়ার ট্রিটমেন্ট লাগবে? এভরিডে লুজিং অ্যারাউন্ড 50 to 100 স্ট্যান্ডস অফ হেয়ার্স যদি আমি চুল পড়ে, দ্যাট ইজ ন্যাচারাল। কিন্তু আমি যদি দেখছি আমার চুল পড়ছে, আমি যখন চান করছি আমার মাথায় গুচ্ছ গুচ্ছ চুল পড়ছে, বা আমি ঘুম থেকে উঠছে বালিশে দেখছি অনেক চুল রয়েছে, বা আমার চুলের পার্টিংটা আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু দ্যাট ইজ এ ওয়ার্নিং সাইন। অনেকেরই এখন সমস্যা হচ্ছে কম বয়সে চুল পড়ে যাওয়া। চুলের চিকিৎসার কি কোনো সার্টেন এজ আছে, নাকি যে বয়স থেকে চুল পড়া শুরু সেই বয়স থেকেই চুলের চিকিৎসা করা শুরু করা উচিত? লাস্ট 7-10 বছর ধরে আমরা দেখছি যে অ্যারাউন্ড 18 to 25 ইয়ার্সের মধ্যে চুল পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, মানে চুলের সমস্যা বাড়ছে। এই যে ইয়াং জেনারেশনের যে চুলটা পড়ছে, প্রাইমারিলি দেখুন এর মধ্যে 3টে কি রিজনস আছে। একটা হচ্ছে নারকোল তেল মাখার কি সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে, বা চুলে কোনো তেল মাখার প্রয়োজনীয়তা আছে? বাঙালিরা আমরা ভাবি যে তেল লাগালেই মানে তেল হচ্ছে চুলের গ্রোথের একটা ট্রিটমেন্ট। সাধারণত তেল কিন্তু চুলের গ্রোথে হেল্প করে না, কারণ আমাদের সবার আগে বুঝতে হবে যে চুলটা কোথা থেকে ওঠে। চুলটা কিন্তু আমাদের গোড়ার থেকে থাকে। গোড়া ইজ ডিপ ইনসাইড দিস স্ক্যাল্প, যেখানে কোনো ধরনের টপিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু পেনিট্রেশন করা সম্ভব নয়। হেয়ার ট্রান্সপ্লান্টে আপনারা কি করেন? ট্রান্সপ্লান্টেশনে কী করা হয়, উই আইডেন্টিফাই কি তার এই যে এরিয়াটা কভার করতে কতগুলো চুলের গোড়া লাগবে, যেটা আমরা মেডিকেল টার্মে বলা হয় গ্রাফট। সেই গ্রাফট আইডেন্টিফাই করে সার্জারি প্ল্যান করা হয়। এই চুলের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় মিসলিডিং বিজ্ঞাপনটা প্রচণ্ড পরিমাণে থাকে, যে একদম কমপ্লিটলি টাক, তারপরে আবার দেখা যাচ্ছে যে একটা তেল মেখে নিলেও তার মাথা ভর্তি চুল, যেটা মানে অ্যাবসলিউটলি পসিবলই নয়। আজকে চুলের জন্যই হোক বা স্কিনের জন্যই হোক, যেখানে দেখছে বিভিন্ন বিজ্ঞাপন দেখছে একটা সাপ্লিমেন্ট নিয়ে নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু এফেক্টিভ হয় না। দেখুন, যার ক্ষেত্রে চুল পড়ছে, ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিজন, মানে কেন হচ্ছে, আসল কারণটা কী। সেই কারণটা যদি আমি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু চুল পড়া আমরা বন্ধ করতে পারবো, চুল রিগ্রোথও করা সম্ভব হবে। অভিজিৎবাবু, আমি বহু পডকাস্ট করেছি, তবে আজকের টপিকটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং। তার কারণ বাঙালির 50%, মানে যারা পুরুষ তাদের সবাই শুনবে, আর মোটামুটি মহিলাদেরও 50-60% তো শুনবেন। সো সেইটা নিয়ে আজকে আমাদের টপিকটায় আসি, সেটা হচ্ছে হেয়ার বা চুল, যেটা নিয়ে আপনাদের এত বড় একটা ক্লিনিক রয়েছে। ফার্স্টে আমি আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা কি চুল পড়ার সমস্যা কমান, বা চুলের সমস্যা ঠিক করেন? ওটারই তো আমরা স্পেশালিস্ট। আমাদের জার্নি হয়েছে চুল ঠিক করা নিয়ে। আমরা প্রাইমারিলি কাজই হচ্ছে চুল পড়ার সমস্যা ঠিক করা। এবার এক এক করে ধাপে ধাপে আসি। এক হচ্ছে আমার এখনো টাক পড়েনি, টাক পড়ার চিন্তা হচ্ছে। সো এই যে চুল পড়া যখন শুরু হয় তখন কি চিকিৎসা শুরু করে নেওয়া উচিত, বা কখন থেকে আমার বোঝা উচিত যে আমার এবার হেয়ার ট্রিটমেন্ট লাগবে, সেটা দিয়ে একটু শুরু করি আমরা। দেখুন, চুল পড়া সবসময় ভালো টাক পড়ে যাওয়ার আগের থেকে চিকিৎসা করা। এখন দেখুন, চুল যখন কারো পড়ছে, চুল পড়াটা তো স্বাভাবিক, সবারই চুল পড়বে। আমাদের মাথায় যখন চুল আছে, চুলের একটা লাইফ স্প্যান হয়, তাতে গ্রোথ, রেস্টিং, ফলিং ফেজ থাকে, তো চুল পড়াটা স্বাভাবিক। মানে আমার মাথায় চুল আছে, এভরিডে লুজিং অ্যারাউন্ড 50 to 100 স্ট্যান্ডস অফ হেয়ার্স যদি আমি চুল পড়ে, দ্যাট ইজ ন্যাচারাল। কিন্তু আমি যদি দেখছি আমার চুল পড়ছে, আমি যখন চান করছি আমার মাথায় গুচ্ছ গুচ্ছ চুল পড়ছে, বা আমি ঘুম থেকে উঠছে বালিশে দেখছি অনেক চুল রয়েছে, বা আমার চুলের পার্টিংটা আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে, বা আমার হেয়ার লাইনটা রিসিডিং করছে, তখন কি হচ্ছে, চুলটা আমার যে পড়ছে তার সাথে হেয়ার লাইন পিছোচ্ছে যখন মূলত পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে মিড পার্টিংটা সাধারণত যেটা চড়া হতে মানে যেখান দিয়ে চুলটা সিঁথিটা সিঁথি করে চড়া হতে থাকে। আচ্ছা, তখন যদি আমি দেখি ডেন্সিটিটা আমার কমছে, তখন কিন্তু দ্যাট ইজ এ ওয়ার্নিং সাইন। সেই সময় আমাকে ট্রিটমেন্টটা শুরু করা উচিত। মানে আমি সেই সময়, অনেকেই কী করে, যখন এই পরিস্থিতি হয় বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের টোটকা তারা ব্যবহার করে সেই জিনিসটা কিন্তু সলিউশন হয় না। বিকজ আমি যে চুলটা দেখছি বাইরের থেকে দেখছি, কিন্তু সমস্যাটা কিন্তু আমার শরীরের ভেতরে। আমাকে আসল কারণটা আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তার এগেনস্টে আমাকে সলিউশনটা দিতে হবে। আমি শুধু উপর থেকে তেল বা লাগালে এর কিন্তু সলিউশন এই জায়গায় আমি একটা আসছি, সে যেটা হচ্ছে যে অনেকেই একটা কমপ্লেন করে ইন জেনারেল, যদিও এখন মানুষ এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার হয়ে গেছে, যে
শ্যাম্পু করলে বেশি চুল ওঠে, মানে চুল পড়ে কারণ ডেড হেয়ারগুলো পড়ে যাচ্ছে হোয়াট এভার। কিন্তু কোন চুল পড়াটা আমার জন্য স্বাভাবিক আর কোন চুলটা আমার অতিরিক্ত ঝরছে, এই 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 ব্যাপারটা, এই যে ব্যারিয়ারটা, এইটা সেট করাটা সাধারণ চোখে মানুষ বুঝবে কি করে? সেটাই আপনাকে বললাম যে দেখুন, চুল আমার পড়াটা তো স্বাভাবিক, চুল পড়বেই, কিন্তু আমি যখন বুঝতে পারবো যে আমার চুল পড়ছে, হয়তো আমার চুল আজকে 50টাই পড়ছে, তাতেও কিন্তু যদি আমি দেখি আমার চুল 50টা পড়ছে, কিন্তু তারপর আমি ফিল করছি যে আমার মাথায় আস্তে আস্তে চুলের যে আগে ঘনত্ব ছিল, যেভাবে চুল আঁচড়াতে গেলে আমার চিরুনি দিয়ে আগে যে কষ্ট হতো, এখন ইজিলি চলে যাচ্ছে, তার মানে কি আমার চুলটা যেটা পড়ছে সেই পরিমাণে আমার চুলের গ্রোথ হচ্ছে না। এই জিনিসটা যখন আমি অনুভূতি করব, তখন আমাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা উচিত। তাছাড়া আমি যদি দেখি আমার নর্মাল হেয়ার ফল হচ্ছে, মানে হেয়ার ফল আমাদের যেটা বলি আমরা 50 থেকে 100টা ইজ নর্মাল হেয়ার লস, কিন্তু কারোর ক্ষেত্রে যেটাই বললাম যে চান করার সময় গুচ্ছ গুচ্ছ চুল পড়ছে, দিনে রোজ দেখে 200-300 করে চুল পড়ছে, কেউ তো আর গোনে না, কিন্তু একটা কোয়ান্টিফাই করতে পারে। আগে এতটা পড়তো না, এখন বেশি পড়ছে। সেটা কোনো সময় নর্মাল হেয়ার ফল। চুল আঁচড়ানোর সময় তো বোঝা যাওয়া সম্ভব। আইদার চুল আঁচড়ানোর সময়, বা আপনি চান করার সময়, বা আপনি বালিশে ফিল করছেন, তো যখনই আপনি দেখছেন যে এই কোয়ান্টিটির থেকে আমার নর্মাল যেরকম চুল পড়ে তার থেকে বেশি মাত্রায় পড়ছে, সো দ্যাট ইজ অ্যান অ্যালার্মিং সাইন, মানে সে ইন্ডিকেট দিচ্ছে যে আপনার একটা কিছু ডিস্টারবেন্স হয়েছে, আপনি এটা একটা প্রতিকার করুন। ওকে ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বলা যায় পৃথিবীর প্রশ্ন, কি শ্যাম্পু ইউজ করব? শ্যাম্পুর সেকশনে আসছি এবার। দেখুন, শ্যাম্পুটা আপনি যে চুজ করবেন, দ্যাট ইজ নট বেসড অন ইয়ার হেয়ার। শ্যাম্পু শুড বি সিলেক্টেড বেসড অন ইয়ার স্ক্যাল্প টাইপ। ওকে, স্ক্যাল্প আমাদের কত ধরনের হয়, আইদার ইট ক্যান বি এ ড্রাই স্ক্যাল্প, ইট ক্যান বি অয়েলি স্ক্যাল্প, ইট ক্যান বি সেন্সিটিভ স্ক্যাল্প, অর ইট ক্যান বি ড্যান্ড্রাফ বা ইনফেক্টেড স্ক্যাল্প। এখন কারো যদি অয়েলি স্ক্যাল্প হয়, সেখানে মাইল্ড এখানে শ্যাম্পু। আপনাকে একটু থামাচ্ছি, আমি জিজ্ঞেস করব, আপনি আমাকে বলুন ফার্স্টে তাহলে আমার নিজের স্ক্যাল্পটা কীরকম সেইটা ডিটেক্ট করার পদ্ধতি কী, বা কী করে জানবো আমার কোন ধরনের স্ক্যাল্প? দেখুন, অয়েলি স্ক্যাল্প হলে আপনি আজকে মাথা ধুলেন, ওয়াশ করলেন, বিকেলের মধ্যে দেখবেন মাথা চ্যাটচ্যাট করছে, তেল তেলে হয়ে গেছে, চুল হেয়ার লিম্প হয়ে যায়, স্ক্যাল্প থেকে খুব অয়েলি সিক্রিশন বেশি হয়, মানে যারা অ্যাকনি প্রোন যাদের বেশি হয় তারা নিজেরাই বুঝতে পারে তার স্ক্যাল্পটা যে অয়েলি খুব। ওকে, আর ড্রাই স্ক্যাল্প হচ্ছে, ধরুন আপনি শ্যাম্পু করলেন, তারপর চুল খুব উস্কো হয়ে যায়, মাথাটা খুব ড্রাই থাকে, অনেক সময় ড্রাইনেসের জন্য স্ক্যাল্পে ইরিটেশন হয়, সেটা হচ্ছে ড্রাই স্ক্যাল্প। আরেকটা হচ্ছে ড্যান্ড্রাফ বা ইনফেক্টিভ স্ক্যাল্প, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ পড়ছে, শোল্ডারে পড়ছে বা আঁচড়ালে নখের নিচে আসছে, সেটা হচ্ছে ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড স্ক্যাল্প। আরেকটা হচ্ছে সেন্সিটিভ স্ক্যাল্প, মানে কোনো কিছু লাগালেই দেখবেন মাথায় ফুসকুড়ি হয়ে যাচ্ছে, ইরাপশনস হচ্ছে, ইরিটেশন হয়, সো দ্যাটস এ সেন্সিটিভ স্ক্যাল্প। তো এখন অয়েলি স্ক্যাল্প হলে আপনাকে যে কোনো ধরনের মাইল্ড শ্যাম্পু, যেমন জনসন বেবি শ্যাম্পুর কথাই বলছি, এরকম এই ধরনের একটা মাইল্ড শ্যাম্পু আপনাকে ডেইলি ইউজ করতে হবে, সো দ্যাট যে অয়েলটা আপনার ক্লিয়ার হয়ে গেল, স্ক্যাল্পে আর কোনো ডার্ট ফাঙ্গাস জমলো না, স্ক্যাল্প রিমেন্স ক্লিন অ্যান্ড হেলদি। এরপরে যদি আপনার স্ক্যাল্পটা ড্রাই হচ্ছে, সেখানে এমন শ্যাম্পু ইউজ করতে হবে যেটার মধ্যে ময়েশ্চারাইজিং ফ্যাক্টর আছে, মানে স্ক্যাল্পের ড্রাইনেসটাকে রিডিউস করবে, হাইড্রেটিং শ্যাম্পুকে আপনাকে ইউজ করতে হবে। এরপর ড্যান্ড্রাফ হলে আপনাকে অ্যান্টি ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের শ্যাম্পু আসে, মেডিকেটেডও হতে পারে, নন মেডিকেটেডও হতে পারে। মেডিকেটেড বেসিক্যালি যদি আপনার ইনফেকশনটা খুব বেশি মাত্রায় থাকে, স্ক্যাল্পে সিবোরিক ডার্মাটাইটিস রয়েছে বা স্ক্যাল্পে আপনার ফ্লেকি ড্যান্ড্রাফ রয়েছে, সেখানে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করা, কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে পারেন। আর যদি সেন্সিটিভ স্ক্যাল্প হয়, সেইখানে কস্টিক কন্টেন্ট যাতে কম থাকে, মাইল্ড শ্যাম্পু, যেখানে আপনার সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি ধরনের মাইল্ড যে শ্যাম্পুগুলো আসে, সেটা ইউজ করা উচিত। আচ্ছা, শ্যাম্পু সপ্তাহে কতদিন করা উচিত? দেখুন, ইন জেনারেল শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 4 দিন করতে পারেন, তাও যেটা বললাম ইট ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। অয়েলি স্ক্যাল্প হলে অলমোস্ট ডেইলি, আপনার ড্রাই স্ক্যাল্প হলে সপ্তাহে 1 থেকে 2 দিন, আর ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড স্ক্যাল্প হলে সপ্তাহে 2 থেকে 4 বার, ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। এবার আপনি একটা নতুন কম্বিনেশন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যদি আমি মিনক্সিডিল ইউজ করি, সেক্ষেত্রে কি পরের দিন শ্যাম্পু করাটা ম্যান্ডেটরি? না, কোনো প্রয়োজন নেই, জল দিয়ে চুল ধুলে? হ্যাঁ, নর্মাল ওয়াশ করলেই হয়। মিনক্সিডিল তো সেরকম কিছু আপনার, বিকজ ওর যে পার্টিকেলসগুলো থাকে অনেক সময় স্ক্যাল্পে থাকতে পারে, রেসিডিউগুলো, বাট সেটার জন্য আপনি অ্যাবজর্ব হয়ে যেত। আচ্ছা, আর মানে শ্যাম্পুর পরেই আসছে কন্ডিশনার, কাদের কন্ডিশনার ইউজ করা উচিত? কন্ডিশনার হচ্ছে আপনার চুল দেখে। ওকে, এখন যদি আপনার চুলটা খুব ড্রাই, লিম্প হয়, ড্যামেজড হেয়ার হয়, তখন সেখানে কন্ডিশনার প্রয়োজন। আর আপনার যদি নর্মাল হেলদি হেয়ার হয়, সেখানে কন্ডিশনার প্রয়োজন নেই।
কন্ডিশনার সিলেক্ট করবেন আপনার হেয়ার দেখে, চুল দেখে, আর শ্যাম্পু সিলেক্ট করবেন আপনার স্ক্যাল্প দেখে। কন্ডিশনারের সাথে আমি বলছি হেয়ার সেরামের মানে পরে যে হেয়ার সেরাম চুল চান করার পর যে হেয়ার Apply সেরামটা করা। অ্যাপ্লাই করা হয়, এটা কিভাবে অ্যাপ্লাই করে, কাদের দরকার বা কখন দরকার? হেয়ার সেরাম বেসিক্যালি অ্যাপ্লাই করতে হয় যদি আপনার হেয়ার খুব ড্রাই হয়, হেয়ার যদি খুব ট্যাঙ্গেল হয়ে যায়, জট বেঁধে যায়, বা স্প্লিট এন্ডস খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে সেরাম অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড। তাতে কেউ হেয়ারটা স্মুথ করে যায়, তাদের চুল আঁচড়ালে চুলটা ছিঁড়বে না, স্মুথ শাইনি হয়ে থাকবে। ইজ বেসিক্যালি ফর ড্রাই, ট্যাঙ্গেলড অ্যান্ড ড্যামেজড হেয়ারের জন্য সেরাম প্রয়োজন। তাহলে শ্যাম্পুর পর ইদার কন্ডিশনার অর সেরাম, নাকি শ্যাম্পুর পর কন্ডিশনার আর সেরাম একসাথে ইউজ শ্যাম্পুর করা পর দরকার? কন্ডিশনার ইজ রিকোয়ার্ড। কন্ডিশনার তো আপনার কোটিং দিয়ে দিচ্ছে ওতে, আর সেরামটা আপনি অন অ্যান্ড অফ ইউজ করতে পারেন। মানে কন্ডিশনার তো আজকে ইউজ করলেন, কালকে কন্ডিশনার এফেক্ট তো পুরোটা থাকবে না, দুদিন বাদে ফুরিয়ে যায়, তখন আপনি সেরামটা ইউজ করতে পারেন অন অ্যান্ড অফ ইউজ করার জন্য, বা এন্ডে, স্প্লিট এন্ডসগুলোর মধ্যে বা হেয়ারের এন্ডে আপনি সেরাম অ্যাপ্লাই করতে পারেন। আর কন্ডিশনারও কি এরকম ব্যাপার আছে যে প্রতিবার শ্যাম্পুর পরেই করা উচিত? হেয়ারের টাইপের উপর, যদি ড্রাই হেয়ার হয় তাহলে প্রতিবার করলেই ভালো, কারণ করলে শ্যাম্পুর ভালো। পর তো ওই কন্ডিশনার এফেক্টটা তো চলে যায়। আচ্ছা, এইটা তো চান করার পরের প্রসিডিউর গেল। চান করার আগে একটা বাঙালিদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে যে চুল মানে চান করার আগে চুলে একটা নারকোল তেল মেখে নেওয়ার দরকার, মানে অভ্যাস। তো এই নারকোল তেল মাখার কি সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে, বা চুলে কোনো তেল মাখার প্রয়োজনীয়তা আছে? অনেক সময় আছে, আবার অনেক সময় নেইও, দুরকমই আছে। কারণ তেল, বাঙালিরা আমরা ভাবি যে তেল লাগালেই, মানে তেল হচ্ছে চুলের গ্রোথের একটা ট্রিটমেন্ট। সাধারণত তেল কিন্তু চুলে গ্রোথে হেল্প করে না। তেল কি করে? তেল বেসিক্যালি আমার স্ক্যাল্পটাকে হাইড্রেট করে, চুলটাকে একটা কোটিং দেয়, শ্যাফটটাকে শাইনি করে, ড্রাইনেসটাকে রিডিউস করে, ফ্রিজিনেসটাকে কমায়। আর যখন আমি তেল লাগাচ্ছি মাথায়, যখন আমি মাসাজ করছি, আমার একটা রিল্যাক্সেশন হচ্ছে, তাতে মাসাজে আমার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তাতে চুলের গোড়ায় একটু পুষ্টি মুভমেন্টটা হয়, সেটা একটা সেটা হয় তো তাৎক্ষণিক সাময়িক। আর প্লাস তাছাড়া একটা রিল্যাক্সেশন হয়, আমার একটু স্ট্রেস রিলিভিংও কিছুটা হয়। এতে আপনার স্ক্যাল্পের কোয়ালিটি, স্ক্যাল্পের টেক্সচারটা ইমপ্রুভ হতে পারে। কিন্তু কারো ধরুন জেনেটিক বলনেস হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, সেইখানে এই তেল লাগিয়ে আমি চুলের গোড়া তৈরি করতে পারবো না, সেটা সম্ভব নয়। তেল, শ্যাম্পু সব হয়ে গেল, লাস্ট হচ্ছে এবার তো ভিজে চুল রইল, অনেকে হেয়ার ড্রায়ার ইউজ করে। এই হেয়ার ড্রায়ারের হেলথেরও, মানে হেয়ারের যে হেলথ আছে, মানে হেয়ার ড্রায়ারের যে এফেক্ট হেয়ারের হেলথের ওপর, সেটা কীরকম হয়? আর হেয়ার ড্রায়ার যদি কেউ ইউজও করে তাহলে কিভাবে করা উচিত? দেখুন, হেয়ার ড্রায়ার খুব বেশি ইউজ করা উচিত নয়। আচ্ছা, কারণ আপনি যত হিট দিচ্ছেন, আপনার হিটে চুলের কিউটিকেল কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাতে কী হবে, হেয়ারের শাইন নষ্ট হয়ে যায়, হেয়ার ফ্রিজি হয়ে যায়, হেয়ার ভেঙে যায়। তো কিন্তু ড্রায়ার আপনি ইউজও করতে পারেন, সেখানে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। টেম্পারেচার শুড বি কন্ট্রোল টেম্পারেচার, যাতে খুব বেশি হিট না দিয়ে নর্মাল টেম্পারেচার। আজকাল তো ড্রায়ার বেরিয়েছে যেখানে আপনি টেম্পারেচার Normal হাওয়া, শুধু হাওয়া নর্মাল বেরোবে। হাওয়া দেয়, তো সেটা দিয়ে করতে পারেন। আর ইনফ্রিকুয়েন্ট ইউজ, নট ভেরি রেগুলার ইউজ, মাঝে মধ্যে ইউজ করলেন ঠিক আছে। আর যে রেগুলার হাওয়া দিয়ে করলে তো কিছু হবে না, কিন্তু বেশি যদি আপনি হিট দিয়ে করেন তাহলে কিন্তু আপনার চুলের টেক্সচার, চুলের কিউটিকেল ড্যামেজ হবে, চুল ছিঁড়ে পড়ে যাবে, চুল ড্রাই হয়ে যাবে। আচ্ছা, চুল মানে মাথায় যখন চান করব তখন মানে কি গরম জল না ঠান্ডা জল, কোন ধরনের জল দিয়ে চান করলে সেটা হেলদি লুকওয়ার্ম হবে? ওয়াটার দিয়ে করলে ভালো, মানে উষ্ণ গরম? গরম জল। আচ্ছা। তাতে স্ক্যাল্পটাকে ক্লিন হতে ভালো ভালো পরিষ্কার হয় স্ক্যাল্পটা। অনেকেই বলে যে আমার এলাকায় জল ভালো নয়, জলের কোয়ালিটি ভালো নয়। এই জলের কোয়ালিটির জন্য কি চুল উঠে যেতে পারে? হ্যাঁ, এটা তো খুব কমন। আপনি যদি ব্যাঙ্গালোরে দেখেন, এটা তো খুব বেশি কমন, হার্ড ওয়াটারের জন্য চুল পড়া। তখন Very common. এর সলিউশনটা কি আছে? সেখানে দেখুন, বেসিক্যালি আমরা বলি যখন চুলটা ধুতে একটু ফিল্টার্ড ওয়াটার বা এই ধরনের ওয়াটার দিয়ে অ্যাটলিস্ট মাথাটা ধুয়ে নিতে, বাকি মানে শরীরে। এটা কি সব সময়ের জন্য, নাকি আমি নর্মাল মানে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, লাস্টে একবার মিনারেল ওয়াটার দিয়ে, বা একটু ধুয়ে নিলে, মিনারেল ওয়াটার বুঝি ওই প্যাকেজড ওয়াটার যেগুলো Packaged অ্যাভেলেবেল water, থাকে, হ্যাঁ, মানে সেগুলো দিয়ে? হার্ডনেসটা যতটা কম হয়, সেই প্রসিডিওরটা কি? সেটা ইউজুয়ালি তাই করতে হয়। মানে প্রথমে যদি আপনি ওটা দিয়ে রেকমেন্ডেড কোনটা? রেকমেন্ডেড হয়, আমরা বলি যে আপনি পুরো ফিল্টার্ড ওয়াটার দিয়ে মাথাটা ধরুন, ধুয়ে রাখুন, পরিষ্কার করে রাখুন। দ্যাট ইজ হোয়াট ইজ রেকমেন্ডেড। ত্বকের যত্ন নেওয়ার টপ 3টে উপায় যেটা মানুষ ডেলি লাইফে
মেনটেন করে, মানে ভালো চুল আর ভালো স্কিন এই দুটো থাকবে আমার। ভালো চুল ভালো স্কিন করতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে মর্নিং সান। আর্লি মর্নিং সান যদি এক্সপোজার করতে পারেন এভরিডে অলমোস্ট, মানে কটার সময়? আর্লি মর্নিং যখন এই যে কাঁচা সূর্য মানে যখন সূর্য উঠছে অ্যারাউন্ড ওই 5:30, 5:30 6টা, সেই সময় 5 থেকে 10 মিনিট সান এক্সপোজার, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, তাতে বডিতে ভিটামিন ডি সিক্রিশনটা ভালো হয়, প্লাস ওভারঅল বেনিফিটসও আছে। আর প্লাস গুড নাইট স্লিপ, রাত্রে ঘুম অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ঘুম, এই দুটো। আর তার সাথে হাইড্রেশন, ওয়াটার, জল অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3 লিটার এটা খান, তাতে হেয়ার আর স্কিন অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। বিকজ আপনার যে ঘুমটা যখন ভালো হচ্ছে, আপনার বডির কার্কেডিয়ান সাইকেলটা সেটা ইম্প্রুভ করবে, আপনার বডির নর্মাল হিলিং প্রসেসটা শুরু হয়ে যায়। তাতে আপনার শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডাইজ র্যাডিক্যালগুলো তৈরি হয়েছে সেগুলো ক্লিনজ হয়ে যায়। সো দিস ইজ, এটা ন্যাচারাল ফেনোমেনা। আর বাকি স্কিনকে ভালো রাখতে হলে 4টে জিনিস করতে হয়। একটা, স্কিনকে রেগুলার ক্লিনজিং করা, যখনই আউটডোর থেকে ইনডোর আসবেন স্কিনটাকে পরিষ্কার করুন উইথ মাইল্ড ফেস ওয়াশ। তার সাথে স্কিনকে হাইড্রেট করতে হবে, দিনে 1 থেকে 2 বার ময়েশ্চারাইজার ইউজ করুন। তার সাথে আপনি প্রোটেকশন করুন, সান প্রোটেকশন ইজ এসেনশিয়াল। সানস্ক্রিন ব্যবহার করুন এভরি 4 থেকে 6 ঘন্টা পর। এই সানস্ক্রিনের কথাটা বললেন, সানস্ক্রিনটা কি কখন ইউজ করা উচিত? মানে আমি যখন বেরোচ্ছি তখন, নাকি আমার যদি বাড়িতেও আমি থাকি একটা রুটিন মেনটেন করে ইউজ করা উচিত? সানস্ক্রিন ইউজুয়ালি এভরি 4 আওয়ার্স ইউজ করা। শুধু বাড়িতে এই যে লাইটের আমরা এক্সপোজার, এই লাইটেরও কিন্তু আমাদের এফেক্ট হয় স্কিনে। ওকে, তার জন্য সানলাইটে বেশি হয়, কিন্তু এই ধরনের ব্লু লাইট বা এই লাইটের এফেক্টেড হয়। সানস্ক্রিন ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু ইউজ এভরি 4 আওয়ারলি টু 6 আওয়ারলি। কত SPF এর মধ্যে ইউজ? অয়েলি স্কিন যদি হয় বিলো SPF 30, আর ড্রাই টু যদি নর্মাল স্কিন হয় উইদিন 50। ডাক্তারবাবু আর একটা কথা বলুন, সেটা হচ্ছে এখন চারিদিকে যেটা চলছে সেটা হচ্ছে এআই ইজ এভরিওয়্যার। তো হেয়ার ট্রিটমেন্টে এআই কোনো কাজে লাগছে কি? অবশ্যই। কিরকম ভাবে কাজে লাগাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের একটা টুল আমরা নিয়ে এসেছি, এআই হেয়ার সিমুলেশন। মানে সাধারণত কি হয়, কোনো যদি ট্রান্সপ্লান্টেশন কেউ করতে আসে বা কোনো ক্লায়েন্ট যখন আসে, সে একটু দেখতে চায়। মানে আমরা সাধারণত ক্লিনিকে যখন পেশেন্ট আসে তাকে তো আমরা দেখাই যে এই পেশেন্ট এরকম ছিল, তার এইভাবে ট্রান্সফরমেশন হয়েছে। সেটা আরেকজনের ছবি সে দেখতে পাচ্ছে, সেটা দেখে সে হয়তো মোটিভেটেড হচ্ছে, আমিও এইভাবে আমার হয়তো চলে আসবে। কিন্তু সেটাতে তার থেকেও আমরা এখন কি করেছি, এআইয়ের সাহায্যে আমরা তার ছবিটা নিচ্ছি। তার ছবি নিয়ে তাকে তাকে দেখানো হচ্ছে যে আপনার এই এরিয়াতে আমরা ট্রান্সপ্লান্টেশন করব। করে এটা যখন মার্ক করে দেওয়া হচ্ছে, তাতে এআই সিমুলেশন করে তাকে পোস্ট ট্রান্সপ্লান্টেশন তাকে কেমন দেখতে লাগবে সেই লুকসটা সে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সে একটা ওভারভিউ পেয়ে যাচ্ছে যে আমি যদি ট্রান্সপ্লান্টেশন করাই আমি এত খরচা করব, তার পরিমাণটা কী, পরিমাণটা আউটপুটটা আমি কী পাচ্ছি, সে সেটা সেখানে রিয়েলাইজ করতে পারে, দেখে নিতে পারে। তাতে তার কনফিডেন্সটাও বেড়ে যায়। হেয়ার ট্রান্সপ্লান্ট ধরুন আপনি লুকস দেখালেন বা ট্রান্সপ্লান্ট হয়ে গেল, পেশেন্টদের সব থেকে বেশি ভয় বা কনসার্ন যেটা থাকে, যেটা আমি ফিল করেছি একজন মানে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে, যে এই ট্রান্সপ্লান্টেড হেয়ারটা আমার কতদিন থাকবে, অর্থাৎ আফটার হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমার এই হেয়ারটা উঠে যাবে কিনা, সেইটার কি আদৌ কোনো গ্যারেন্টি হয়? তো দেখুন, ট্রান্সপ্লান্টেড হেয়ার থাকে, কারণ আমি যখন আপনাকে আগেও বলেছি যে আমরা ট্রান্সপ্লান্টেশন কি করি, আপনার পার্মানেন্ট হেয়ার মানে এই হেয়ার ইউজুয়ালি হরমোনের দ্বারা এফেক্টেড হয় না। তার ফলে এটা হরমোনের দ্বারা যেহেতু এফেক্টেড হয় না, এটা পড়ে না। এটা শুধু এজিংয়ের জন্যই পড়তে পারে, এছাড়া কোনো হরমোন বা কোনো আউটসাইড এফেক্টের জন্য হয় না। তো আমরা ট্রান্সপ্লান্টেশন যখন করি, এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আপনাকে এখানে লাগাচ্ছি, এই হেয়ার আপনার থাকবে, পারসিস্ট করবে, গ্রো করবে, দ্যাট ইজ। আর এটার জন্য আমরা গ্যারেন্টিও আপনাকে দিই, 25 বছরের গ্যারেন্টি দিচ্ছি যে এই চুলটা আপনার থাকবে। আচ্ছা ধরুন 25 বছরের আগে যদি পড়ে যায়, আমরা রেকটিফিকেশন করে দেবো। আমি তো জানি এটা পড়বে না। আচ্ছা, হ্যাঁ, আমরা এই জন্য আপনাকে বলছি যে আমরা হেয়ার ট্রান্সফরমেশন জার্নি করাই। লাইক এসি বা মোবাইল চুলেরও এখন গ্যারেন্টি হয়। আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, যে অনেকেরই এখন সমস্যা হচ্ছে কম বয়সে চুল পড়ে যাওয়া। ইভেন আমি বলছি যে ক্লাস 11-12 ছেলেদেরও দেখা যাচ্ছে এটা হেয়ার ফলের, আগে যে মাত্রায় ছেলে মেয়েদের চুল পড়তো তার থেকে ছেলেদের বিশেষ করে হেয়ার ফলের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, রাইট? এই কম বয়সে চুল মানে চুলের চিকিৎসার কি কোনো সার্টেন এজ আছে, নাকি যে বয়স থেকে চুল পড়া শুরু সেই বয়স থেকেই চুলের চিকিৎসা শুরু করা উচিত? দেখুন, আমরা তো ক্লিনিক চালাচ্ছি সিন্স 2007 থেকে। তো সেই সময় আমরা যেটা দেখতাম, চুল পড়া সাধারণত শুরু হতো বা ক্লায়েন্ট যেটা আমরা পেতাম,
অ্যারাউন্ড 35 to 40 এইজের মধ্যে তারা আসতো চুলের সমস্যা নিয়ে। কিন্তু অফ লেট লাস্ট 7-10 বছর ধরে আমরা দেখছি যে অ্যারাউন্ড 18 to 25 ইয়ার্সের মধ্যে চুল পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, মানে চুলের সমস্যা বাড়ছে। তো এই যে ইয়াং জেনারেশনের যে চুলটা পড়ছে, প্রাইমারিলি দেখুন এর মধ্যে 3টে কি রিজনস আছে যে এত কম বয়সে চুল পড়াটা শুরু হওয়ার। একটা হচ্ছে স্ট্রেস, আমাদের লাইফস্টাইল স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। এছাড়া হচ্ছে আমাদের স্লিপ ডিপ্রাইভেশন, মানে আমরা রাতে ঘুমোই না, আমাদের যে বডির একটা স্লিপ সাইকেল দ্যাট ইজ ডিস্টার্বড। ওকে, তার বায়োলজিক্যাল যে আমার বডির যে কারেকশনটা হবে দ্যাট গেটস এফেক্টেড, তার ফলে একটা কারণ। আর এছাড়া হচ্ছে আমাদের লাইফস্টাইল ইমব্যালেন্স, মানে আমার লাইফস্টাইলটা এত ইরেটিক লাইফস্টাইল, এত ক্র্যাশ ডায়েটিং, ইনডিসিপ্লিন লাইফস্টাইল যেটা আমরা ফলো করছি, এই 3টে হচ্ছে মূলত প্রাইমারি রিজন এই কম জেনারেশনে শুরু হওয়া। তার সাথে তো অ্যাডিশনাল রয়েছে, যেরকম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, বা আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, বা থাইরয়েড ইমব্যালেন্স হতে পারে, বা জেনেটিক কজেস হতে পারে। তো এই সবই হচ্ছে মূলত কারণ। এবার আমি তার সাথে আপনাকে এটাও জিজ্ঞেস করছি, তাহলে বিফোর বিং ট্রিট যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় যে ট্রিটমেন্ট তো ঠিক আছে, মেডিটেশন একটা ঠিক আছে, মেডিকেশন আপনি মেডিকেল প্রেসক্রিপশন দিলেন, ঠিক আছে, কিন্তু প্রেসক্রিপশনের আগেও স্তরে কোন কোন লাইফস্টাইলটা মেনটেন করলে চুল ন্যাচারালি ভালো থাকবে, বা কোন কোন মানে ব্যাড হ্যাবিটসের জন্য ইন জেনারেল চুল পড়ে যায়? চুল পড়ার রিজনস তো অনেকগুলো আছে। প্রাইমারিলি জেনেটিক ইজ ওয়ান অফ দ্য রিজন ফর হেয়ার লস। তো জেনেটিক তো আমরা জন্মগত যে সেই জিনটা নিয়ে এসেছি, ওটা কিছু করার নেই, কিন্তু মানে বাবার জেনেটিক টাক থাকলে ছেলের টাক পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু সবার ক্ষেত্রে তো সেই কম বয়সে শুরু হয় না। অনেকের দেখবেন জেনেটিক টেন্ডেন্সি আছে, কিন্তু সে কিন্তু টাক তার ওই কম বয়সে হয়নি, হয়তো 40-45-এ শুরু হয়েছে। এটা কেন হয়? বিকজ এই জিনটার যে ট্রিগারিং ফ্যাক্টরটা হয়, দিস গেটস ট্রিগার্ড অফ ডিউ টু আওয়ার ওন লাইফস্টাইল ইমব্যালেন্সের। যে আমরা যে জিনিসগুলো লাইফস্টাইল যে নর্মাল রুটিন, একটা স্ট্রেসটাকে তো আমি বন্ধ করতে পারবো না, বিকজ আমাদের আজকাল লাইফস্টাইলই এমন হয়ে গেছে স্ট্রেসফুল লাইফ। কিন্তু স্ট্রেসটাকে কমাবার জন্য কিছু ধরনের ধরুন আমরা কোনো রিল্যাক্সিং এক্সারসাইজ বা এই জিনিস করি যাতে আমার বডি স্ট্রেস লেভেলটা কমে, তাতে আমার হেয়ার ফল কিছুটা কমতে পারে। সো আই হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অন দ্যাট। ওকে, তারপর আমার ফুড হ্যাবিটস, আমি কি ফুড খাচ্ছি, চুলটা আমার কি, হেয়ার ইজ বেসিক্যালি ইটস এ প্রোটিন, ইটস এ কেরাটিন। তো আমার প্রোটিন ইনটেকটা আমাকে জাস্টিফাই থাকতে হবে, মানে খেতে হবে। এছাড়া চুলের মধ্যে কিছু ভিটামিনস প্রয়োজন হয়, যেরকম ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে অ্যান্ড বায়োটিন। এই ভিটামিনগুলো দেখুন আজকে আমরা যে খাওয়া দাওয়া করছি, আমাদের ফুডস আর জেনেটিক্যালি মডিফাইড, ফুডে সেই নিউট্রিয়েন্ট ভ্যালুটা নেই। আগে যে আমরা খাওয়ার যেই পুষ্টি ছিল সেই পুষ্টিটা নেই। তো তার ফলে এই যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা হচ্ছে, তার ফলেও কিন্তু চুল পড়া ট্রিগার হয়। তো এই জিনিসটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, দেখুন যার ক্ষেত্রে চুল পড়ছে ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দি রিজন, মানে কেন হচ্ছে, আসল কারণটা কি। সেই কারণটা যদি আমি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু চুল পড়া আমরা বন্ধ করতে পারবো, চুল রিগ্রোথও করা সম্ভব হবে। ছেলেদের বিশেষ করে সমস্যা হয়, সেটা হচ্ছে বহু ছেলেকে তার প্রফেশনের জন্য বাইক নিয়ে, বা আজকের ডেটে আমি মহিলাদের এই কারণে বলছি না, কারণ তাদের জেনেটিক্যালি চুল পড়ার সম্ভাবনাটা কম, ছেলেদের ক্ষেত্রে এই টাক পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই আমি স্পেসিফিক্যালি জেন্ডার স্পেসিফিক হিসাবেই আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রফেশনে, সেটা কেউ বাইক রাইডার হোক, সেটা কেউ বিভিন্ন অ্যাপ ফুড ডেলিভারি অ্যাপের কারণে হোক, কেউ এমআর হোক, বিভিন্ন কারণে হোক, তাদেরকে দিনে 7-8 ঘন্টা বাইক চালাতে হচ্ছে, এবং সেই 7-8 ঘন্টা বাইকের সময় হেলমেট পরতে হচ্ছে। হেলমেট পরা চুলের জন্য কতটা ক্ষতিকর, বা হেলমেট পরার জন্য কতটা টাক পড়ার সম্ভাবনা আছে? 2, হেলমেট পরেও টাক পরা থেকে নিজেকে বাঁচাবে কী করে, সেইটা আপনি বলুন। দেখুন, হেলমেট পরলে টাক পড়ে না, হেলমেটের সাথে টাকের কোনো রিলেশন নেই। এখন কারো যদি ধরুন মাথায় খুব ঘাম হয়, কারো যদি স্ক্যাল্পটা খুব আনহেলদি থাকে, পরিষ্কার করে না, রেগুলার শ্যাম্পুইং করে না, স্ক্যাল্পে যদি কোনো রকম ইনফেকশন থাকে, তার উপরে সে যদি হেলমেটটা পরছে, তার ফলে হেয়ার ফল ট্রিগার হতে পারে। ওকে, কিন্তু হেলমেট পরলে যে টাক পড়ে যাবে, দিস ইজ বেসিক্যালি মিথ, এটার কোনো রিলেশন নেই। হেলমেট যারা পরে তাদেরকে ইনশিওর করতে হবে যে হেলমেটটা সে ক্লিন হেলমেট যাতে পরে, মানে হেলমেটটা পরছে তারপরে ভেতরটা যাতে পরিষ্কার রাখা হয়, একটু হাইজিনটা মেনটেন করে, একটু রোদে টোদে দেয়, ড্যাম্পনেসটা যাতে না থাকে। আর প্লাস এছাড়া তার স্ক্যাল্পটাকে হেলদি রাখতে হবে। স্ক্যাল্পটা কী করে হেলদি লাগবে, এখন ডিপেন্ড করছে স্ক্যাল্পটাকে আমাকে কী করে পরিষ্কার করবো। স্ক্যাল্প ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। আমার যদি খুব অয়েলি স্ক্যাল্প হয়,
তাহলে অলমোস্ট এভরিডে আমাকে শ্যাম্পুইং করতে হবে। মানে আমাদের যে শ্যাম্পুগুলো আসে ইট ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ, নট অন দি হেয়ার টাইপ। আমার যদি অয়েলি স্ক্যাল্প হয় তাহলে আমাকে সেই ধরনের মাইল্ড অয়েলি স্ক্যাল্পের জন্য শ্যাম্পু কিনতে হবে, আর সেই শ্যাম্পুটা দিয়ে রোজ করতে হবে, স্ক্যাল্প ক্লিন করতে Okay. হবে। আমার যদি স্ক্যাল্পটা ড্রাই হয় তখন সেখানে আমাকে ময়শ্চারাইজিং শ্যাম্পু ইউজ করতে হবে, যেটা স্ক্যাল্পকে হাইড্রেট রাখবে, ড্রাইনেসটা রিডিউস করবে। সেটা সপ্তাহে আমি 2 বার করলে হবে। আমার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আমাকে সে ধরনের ইউজ করতে হবে সপ্তাহে 2 থেকে 3 বার, সো দ্যাট আমার স্ক্যাল্পটা ক্লিন থাকে। আর আমার স্ক্যাল্প যদি খুব বেশি সেনসিটিভ স্ক্যাল্প হয়, ধরুন অনেকের খুব বেশি সেনসিটিভ, কিছু হলে একটু ইনফ্লামেশন হয়ে যায়, ইরিটেশন হয়, সেখানে আমাকে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি ধরনের মাইল্ড শ্যাম্পু আমাকে ইউজ করতে হবে সপ্তাহে 1 থেকে 2 বার। এতে কী হবে, আমি পলিউশনটাকে আমি গার্ড করলাম, আমার স্ক্যাল্পটাকে হেলদি রাখলাম, তার সাথে আমি হেলমেট তখন পরলে আমার চুল পড়বে না। এবার এর সাথে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে চুল পড়া শুরু হলেই জেনারেলি মানুষ শুরুতে ডাক্তারের কাছে যায় না, ঘরে বিভিন্ন রকমের রেমেডি আমাদের সিনিয়ররা বলতে থাকে, যেমন পেঁয়াজের রস মাখা, ডিম মাখা, জবা পাতা মাখা, কেশরতি পাতা মাখা ইত্যাদি ইত্যাদি। এইগুলো কি হোম রেমেডি, নাকি এগুলোর বেসিক্যালি সত্যি হেয়ার রিগ্রোথে কোনো হেল্প থাকে? বা টাক পড়লে যদি মাথায় পেঁয়াজের রস বা এই কেশরতি পাতা বা জবা পাতার রস মাখা হয়, টাকে কি চুল গজাবে? দেখুন, পেঁয়াজের রস বা যে কোনো হোম রেমিডিতে চুল গজানো সম্ভব নয়। কারণ আমাদের সবার আগে বুঝতে হবে যে চুলটা কোথা থেকে ওঠে। চুলটা কিন্তু আমাদের গোড়ার থেকে থাকে। গোড়া ইজ ডিপ ইনসাইড দি স্ক্যাল্প, যেখানে কোনো ধরনের টপিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু পেনিট্রেশন করা সম্ভব নয়। এখন তার বলে কি পেঁয়াজের রস বা এই যে যা যা জিনিস বললেন, তাতে কি চুলে কিছু বেনিফিট হয় না? কিছু বেনিফিট হয়। কি হয়? দ্যাট হেল্পস আস ইন ইমপ্রুভিং দি স্ক্যাল্প হেলথ। আজকে ধরুন পেঁয়াজের রসে সালফার রয়েছে। এই সালফার কী হয়েছে, সালফার ইজ এ কেরাটিন বিল্ডার, মানে আমার চুলটাকে স্মুথ শাইনি করবে। ওকে। পেঁয়াজের রসের মধ্যে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। তাতে কি হবে, স্ক্যাল্পে যদি কোনো রকম ফাঙ্গাস বা ইনফেকশন থাকে সেটা ক্লিন হবে, মানে আমার স্ক্যাল্প হেলথটাকে বেনিফিট করতে পারে। তাতে আমার কিছুটা হয়তো তো চুল পড়াটা একটু সামান্য কমবে, কিন্তু তাতে চুল গ্রোথ করা ইজ নট পসিবল। রিগ্রোথটা সম্ভব রিগ্রোথ না। করতে হলে আপনাকে সাইন্টিফিক্যালি মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই করতে হবে, আর অ্যাকচুয়ালি রুট কজটাকে আইডেন্টিফাই করে তাকে ভেতর থেকে ঠিক করতে হবে। কারণ প্রবলেমটা হচ্ছে আমার ইন্টারনাল, যদি আমার চুলটা আমি বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কিন্তু আমার ভেতরে, চুল গজাচ্ছে তো শরীরের ভেতর থেকে। রাইট। হেয়ারের যখন স্বাস্থ্য বা চুলের স্বাস্থ্য নিয়ে কথা হয়, তখন একটা বিষয় নিয়ে খুব কথা হয়, সেটা হচ্ছে যে চুলের রং। বহু লোকের এটা এক্সপিরিয়েন্স করেছে বা বহু লোক বলেছে যে চুল রং করার পর চুল খারাপ হয়ে গেছে। তো এই চুল রং করার পর কি সত্যি চুল খারাপ হয়? হয়, কারণ দেখুন, রং যখন আমরা করছি ইটস এ কেমিক্যাল, ইট কন্টেন্স অ্যামোনিয়া, সালফাইড, এই ধরনের জিনিস থাকে। এই রং যখন আমি লাগাচ্ছি, আমার চুলের যে লেয়ারটা থাকে তার কিউটিকেলটাকে সে সোয়েল করে রংটা স্টেইন করে তার মধ্যে। তো তার ফলে কি হয়, আমার হেয়ারের যে টেক্সচারটা এটা রাফ হয়ে যায়, কিউটিকেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপরে এই রঙের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য আমার স্ক্যাল্প সেন্সিটিভ হয়ে যায়। অনেক সময় দেখবেন রং লাগানোর পর অনেকের মাথায় অ্যালার্জি হয়, স্ক্যাল্প ইরিটেশন, ইচিং হয়, বিকজ দিজ আর অ্যালার্জিক সাবস্টেন্সেস। তার ফলে কি আমার স্ক্যাল্পে একটা ইনফেকশন হবে, চুল পড়া বাড়তে পারে। তাই বলে কি রং করবেন না? রং করুন অবশ্যই, কিন্তু কালারটা যখন বাঁচবেন, দেখুন যতটা অ্যামোনিয়া ফ্রি কালার আপনি ইউজ করতে পারেন তাতে আপনার ইরিটেশনটা কম হবে। লেস ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন না। প্রয়োজন অনুসারে ধরুন 3 মাসে বা 2 মাসে একবার ইউজ করলেন, মাইল্ড ইউজ করলেন, আর সুপারফিশিয়ালি হেয়ারে লাগালেন, নট টু দি ডিপ ইন্টু দ্য স্ক্যাল্পে যাতে রংটা টাচ না হয়, যতটা অ্যাভয়েড করা যায়। দিস ইজ দ্য অনলি সলিউশন। ওকে ওকে ওকে, আমি ফাইনালি এবার আসছি, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে টাক পড়ে যাওয়া মানুষের মাথায় চুল গজানো সম্ভব? দেখুন, ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা প্রসিজিওর। ট্রান্সপ্লান্টেশন করে কিন্তু আমরা নতুন রুট তৈরি করতে পারি না। ট্রান্সপ্লান্টেশনে কি করা হয়, মানে আমাদের স্ক্যাল্পে বিভিন্ন জোন আছে। কিছু জোন আছে, কারণ আগে আপনাকে আমি বলি যে আমাদের টাকটা কেন পড়ে। বেসিক্যালি কি হয়, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানুষের মাথায় টাক কেন পড়ে। তো টাক পড়ার প্রাইমারি কারণ হচ্ছে, টাকের যেটা মেইন জিনিস হচ্ছে সেটাকে বলা হয় মেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। মেল ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনেটিক মানে এটা একটা হরমোনাল হেয়ার লস। আমাদের শরীরে কিছু হরমোনাল অ্যাক্টিভিটি হয় যার ফলে কিন্তু চুলের গোড়াটা এফেক্টেড হয়। আপনি যদি কাউকে চুল পড়া দেখেন বা কাউকে টাক হতে দেখেন, দেখবেন আইদার তার সামনের এই পোর্শনটা
পেছন দিকে যাচ্ছে, নাহলে পেছনে একটা এই ক্রাউন এরিয়া থিনিং হয়েছে, আর যাদের পুরো এক্সটেন্সিভ বলনেস হয় দেখবেন এই পুরো জায়গাটা উড়ে গেছে, সাইডে আর পেছনে কিন্তু চুল থাকে। এই জোনগুলো কিন্তু টাক পড়ে না। অনেক বয়স হলে এইজিং হিসেবে পড়ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল এইজে কিন্তু এটা পড়ে না। তো এর ফলে কী হয়, মানে আমাদের এই যে চুলের গোড়াগুলো এখানে থাকে, এই চুলের গোড়ার মধ্যে এক ধরনের একটা রিসেপ্টার্স থাকে। এই রিসেপ্টার্সটাগুলোকে বলা হয় অ্যান্ড্রোজেনেটিক রিসেপ্টার্স, মানে হরমোনকে রিসেপ্ট করে ম্যাগনেটের মতন। তো আমাদের শরীরে যখন আমরা অ্যাডাল্ট হওয়ার সময় আমাদের শরীরে মেল হরমোন টেস্টোস্টেরন, পুরুষদের ক্ষেত্রে এই হরমোনটা অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই হরমোন যখন ব্লাড সার্কুলেশনে ঘুরতে থাকে, যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড হয় তাদের কি হয়, এই হরমোন থেকে একটা বাই প্রোডাক্ট তৈরি হয় যেটার নাম হচ্ছে ডিএইচটি, ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন। এই ডিএইচটি হলো মেইন কালপ্রিট যে আপনার চুলের মানে বলনেস করে। এই যখন ব্লাড সার্কুলেশনে ঘুরতে থাকে, আপনার স্ক্যাল্প রুট যখন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তখন কি ডিএসটির সাথে এটা রুটটা বন্ডিং করে। ডিএসটি যখন রুটে বন্ডিং হয়, তার ফলে কি হয়, আস্তে আস্তে এর চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বন্ধ করতে থাকে, মানে ব্লাড ভেসেলসগুলো ন্যারো হয়ে যায়। তার ফলে কি হয়, চুলের নিউট্রিশন পায় না, চুল পড়তে শুরু করে। চুল প্রথমবারে যখন পড়লে সাথে সাথে টাক হয় না, প্রথমে আপনার চুলটা পড়বে হেলদি হেয়ারটা, এরপরে যখন নেক্সট চুলটা আসবে সেটা একটু পাতলা হবে, তারপরে আরও একটু পাতলা হবে, করে করে ফাইনালি গিয়ে ওই রুটটা ডেড হয়ে যায়। তো এখন এই যে মেল বল্ডনেস, এই মেল বল্ডনেসের 7খানা স্টেজ হয়। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালি রিসিডিং হবে, স্টেজ 1, তারপরে স্টেজ 2 আরেকটু পেছনে যাবে, স্টেজ 3 আরেকটু পেছনে যাবে, স্টেজ 4 হলে পেছনে একটা প্যাচ আসবে, এটা রিসিডিং হতে থাকবে, এই করে স্টেজ 7 যখন হবে পুরোটা বল্ড হয়ে যায়। তো এইটা হচ্ছে টাক পড়ার কারণ। এখন এইটা ট্রিটমেন্ট কখন করা উচিত? চুল টাক পড়ে যদি রুট আপনার ডেড হয়ে গেল, সেটা কোনো পৃথিবীতে কোনো তেল বা কোনো মেডিসিন কিছু নেই যে আপনার চুলের গোড়া তৈরি করে দেবে। এই রুটটা ডেট হতে কতদিন লাগে, মানে এটা দেখুন স্টেজের উপর ডিপেন্ড করছে। ধরুন স্টেজ 1 থেকে আপনি স্টেজ 2 গেলেন, তো ইনিশিয়ালি যে স্টেজ 1-এ যেই চুলগুলো গেছিলো সেগুলো স্মুথ হয়ে গেছে, দ্যাট ইজ গন। মানে আপনি যখনই, এই জন্য আমি বলছিলাম যে চুল পড়ার সাথে সাথে মানে আপনাকে দেখতে হবে আপনার চুলে ঘনত্ব কমছে কিনা। যদি ঘনত্ব কমছে তাহলে কিন্তু আপনাকে এটা ওয়ার্নিং সাইন দিচ্ছে সে ইউ আর প্রসিডিং টুয়ার্ডস মেল অ্যান্ড্রোজেনেটিক বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, আপনি ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নিন। তো এখন এই যে প্রবলেমটা হচ্ছে, এটাকে সারাতে হলে তো আমার ভেতর থেকে এটাকে সারাতে হবে, কারণ চুলের গোড়াটা তো ভেতরে খারাপ, আমি উপর থেকে তেল লাগালে কিন্তু হবে না। তো এইখানে উই হ্যাভ টু গো ফর এ হলিস্টিক অ্যাপ্রোচ, যে ইন্টারনালি আমি আইডেন্টিফাই করবো কিসের জন্য এই জিনিসটা আপনার ট্রিগার্ড হলো, অ্যাকর্ডিংলি উই হ্যাভ টু ট্রিট ইট। ওয়ান্স ট্রিটেড, ফার্স্ট তো আমরা এটাকে অ্যারেস্ট করতে পারবো, দেন উই ক্যান হেল্প ইন রিগ্রোথ। নাও ট্রান্সপ্লান্টেশন যেটা বলছিলাম আপনি, ট্রান্সপ্লান্টেশন কী করা হয়? ট্রান্সপ্লান্টেশনে আমরা কী করি, যেটা বলছিলাম যে আমার এই জোনটা হচ্ছে ফ্র্যাজাইল জোন, আর এই জোনটা হচ্ছে আমার পার্মানেন্ট জোন, মানে এই চুলের গোড়ায় কোনো রিসেপ্টার্স নেই, যার ফলে এরা কোনো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না, এজিংয়ের দ্বারা এফেক্টেড। আমার বয়স হলো চুলের গোড়া শেষ হয়ে গেলে দ্যাট ইজ ফাইন, বাট এই হরমোনের জন্য আর্লি হেয়ার লস হয় না। তো আমরা ট্রান্সপ্লান্টেশনে কী করি, শিফটিং করি। কী করি, এখান থেকে আপনার চুলের গোড়াটা নিলাম, এটাকে নিয়ে যেখানে আপনি বল্ড হয়েছে সেখানে ইমপ্ল্যান্ট করে দিলাম। তো ইমপ্ল্যান্ট করার পর এই চুলটা নর্মালি গ্রো করবে, হেলদি থাকবে। মানে এই অংশটার গ্রাফটগুলো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না। এবার আমি আপনাকে এখানেও জিজ্ঞাসা করছি যে এই অংশের গ্রাফটগুলো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না, এইটা কি শুধুমাত্র এই অংশে হয় না, নাকি এই অংশের গ্রাফটটা আমি মাথার যে কোনো অংশে দিলাম সেখানেই হবে না? সেখানেই হবে না, বিকজ এর মধ্যে ওই রিসেপ্টার্সটাই তো নেই। আচ্ছা, যার ফলে কি হচ্ছে, এটা যখন আমি ট্রান্সপ্লান্ট করে আপনাকে বসিয়ে দিচ্ছি, এই চুল আপনার গ্রো করবে, পারসিস্ট করবে, থাকবে, হেলদি থাকবে। অর্থাৎ ট্রান্সপ্লান্টেড হেয়ার উঠে যাওয়ার সম্ভাবনা কম। ওকে, এবার আমি আপনাকে বলছি যে তাহলে আপনি একটু হেয়ার ট্রান্সপ্লান্ট এবার ভালো করে বুঝিয়ে দিন। অর্থাৎ আমার নিজেরই একটা মানুষের চুলের গ্রাফট নিয়ে তারই মাথায় লাগানো হচ্ছে, আপনি একটু ডিটেলসে বোঝান হেয়ার ট্রান্সপ্লান্টে আপনারা কি করেন? তখন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের প্রসেসটা ফার্স্ট হলো, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে সবার জন্য তো হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন নয়, ডিপেন্ড করছে কি সে কোন স্টেজে এসছে আমার কাছে। যত তাড়াতাড়ি আসবে তত তার ভালো রেজাল্ট হবে। ইনিশিয়ালি আমরা কাউকে, ধরুন কেউ স্টেজ 1 বা স্টেজ 2-তে যখন আসে বা স্টেজ 3-তে আসে, স্টেজ 2 অবধি আমরা সাধারণত বলি মেডিকেল ট্রিটমেন্ট নিতে, যাদের ট্রান্সপ্লান্টেশন নিতেই না হয়। ওকে, স্টেজ 2 অবধি। স্টেজ 2 মানে শুধু সামনে রিসিডিং একটু হয়েছে, ধরুন আমার মতনই কেসটা, এটা স্টেজ 2। তো এইখানে সামান্য হচ্ছে, সেটা আমি যদি মেডিসিন নিয়েই ফলো করি তাহলে আমার এটা এখানে অ্যারেস্ট হয়ে গেল। আমি যদি এখানে অ্যারেস্ট করি তাহলে আমার ভবিষ্যতে ট্রান্সপ্লান্টেশন করতে হবে না। কিন্তু আমি এলাম ধরুন স্টেজ 3, স্টেজ 4 স্টেজে বা অ্যাডভান্স স্টেজে, তখন আমরা দেখে সেটাকে প্রপার প্ল্যানিং করতে হয় যে সে কোন স্টেজে এসছে, তার ডোনার এরিয়া সাফিসিয়েন্ট আছে কি না, তার স্ক্যাল্প কন্ডিশন কতটা হেলদি,
তার কোনো অ্যাসোসিয়েটেড ইলনেস, ডায়াবেটিস বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা সেগুলো আমাকে দেখে রুল আউট করে নিতে হয়। করার পর তারপরে সে ইফ হি অর শি ইজ এ আইডিয়াল ক্যান্ডিডেট, তখন তার আমরা ট্রান্সপ্লান্টেশন প্ল্যান করি। ট্রান্সপ্লান্টেশনে কী করা হয়, উই আইডেন্টিফাই কি তার এই যে এরিয়াটা কভার করতে কতগুলো চুলের গোড়া লাগবে, যেটা আমরা মেডিকেল টার্মে বলা হয় গ্রাফট, কতগুলো গ্রাফট লাগবে। সেই গ্রাফট আইডেন্টিফাই করে সার্জারি প্ল্যান করা হয়। সার্জারির দিন তারপর তো নেক্সট স্টেপ, যেরকম সার্জারি প্রসেস আছে পরপর চলতে থাকে সেটা। সার্জারির প্রসিডিওরেও আমি আসবো, কিন্তু তার আগে আপনাকে এটা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে পিছনের যে এরিয়াটা, মানে যেটা ডোনার এরিয়া, হ্যাঁ। সেই ডোনার এরিয়া থেকে মোটামুটি একটা মানুষের কতগুলো গ্রাফট নেওয়া সম্ভব, মানে পিছনের চুলটা মেনটেন করে? এটা ডিপেন্ড করছে আপনার গ্রাফটের কোয়ালিটির উপরে, আপনার হেয়ারের কোয়ালিটির উপরে, প্লাস আপনার কতটা এক্সিস্টিং গ্রাফট রয়েছে। আমরা এরকমও হয়েছে 6 থেকে 7,000 গ্রাফটও তুলতে পেরেছি পেছন থেকে। আচ্ছা, একটা মানুষ জীবনে কতবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে? ট্রান্সপ্লান্টেশন 2-3 বার করা যায়, কিন্তু প্রয়োজন হয় না। যদি ট্রান্সপ্লান্টেশন স্টেজ 1 বা স্টেজ 3-তে একটু ট্রান্সপ্লান্ট করলো, তারপর তার বাকি চুলগুলো পরে আবার উঠে গেল, সেটাই তো আমরা দেখুন, ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে একটা পার্ট। আমরা যেটা ফলো করি দ্যাট ইজ এ হেয়ার রেস্টোরেশন জার্নি। হেয়ার রেস্টোরেশন জার্নি মানে শুধু ট্রান্সপ্লান্টেশন, অনেকেই ভাবে যে আমি ট্রান্সপ্লান্টেশন করলাম মানে আমার চুল হয়ে গেল, মানে আমার সব নিস্তার, আর কোনো প্রয়োজন নেই। বাট দ্যাট ইজ নট দি কারেক্ট থিং। আজকে ধরুন কারো বলনেস শুরু হয়েছে, আমি তার স্টেজ 3-তে বা 4-এ তার আমি ট্রান্সপ্লান্টেশন করলাম, তাহলে আমি যেই জায়গাটা ফাঁকা ছিল সেটা তো আমি নিয়ে ভরে দিলাম, কিন্তু তার তো এই যে বলনেসের প্রক্রিয়াটা সেটা তো চলছে। তার তো এই চুলগুলো যেগুলো আমি ট্রান্সপ্লান্ট করিনি সেগুলো তো অলরেডি এফেক্টেড হচ্ছে, বিকজ তার শরীরের মধ্যে সেই প্রসেসটা তো চলছে। তো এইখানে আমরা বলি যে আপনি ট্রান্সপ্লান্টেশন করেছেন, যেই জায়গাটা কভার করেছেন দ্যাট ইজ ফাইন, কিন্তু এক্সিস্টিং হেয়ারগুলোকে আমরা আপনাকে মেনটেনেন্স জার্নি থ্রু দিয়ে নিয়ে যাবো। সেখানে আমরা কিছু রেগুলার মেডিকেশন বা এই প্রসেস দিয়ে চলে, যার জন্য আমরা সেটাকে বলি যে হেয়ার রেস্টোরেশন জার্নি। এটা একটা লম্বা প্রসেস, অলমোস্ট 1.5 থেকে 2 বছর কন্টিনিউয়াস প্রসেস চলে, যে এই চুলগুলোকে আমরা প্যারালেলি হেলদি করতে থাকি, যাতে এই হরমোনের দ্বারা এফেক্টেড না, এটাও রিটেন থাকে, প্লাস তার ট্রান্সপ্লান্টেড হেয়ারটাও রয়েছে, যাতে এই কন্ডিশনটা সে মেনটেন করে যেতে পারে। এবার সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে অনেকেই ভাবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম সারা জীবন চুল থেকে গেল, তো এইটা যেহেতু নয়, বা এটার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি ট্রান্সপ্লান্টেড এরিয়ার সাথে যে কোনো ট্রান্সপ্লান্টেড এরিয়া নয় সেই ইয়ারটা উঠে গেল, তো তখন মাথার শেপটা আরও দেখতে খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আপনি এটা বলুন যে ট্রান্সপ্লান্টের পর বা এই যে হেয়ার রিগ্রোথ যে ট্রিটমেন্ট, মানে হেয়ার রিস্টোরেশন যে প্রসেসটা রয়েছে, এক সেটা কতদিন চলে, আর দুই তাকে গোটা জীবন ধরে কোন কোন ট্রিটমেন্টগুলো, মানে মিনক্সিডিল হোক বা ফিনাস্টেরয়েড হোক, এই মেডিকেশনগুলো কিভাবে কন্টিনিউ হয়? দেখুন, ট্রান্সপ্লান্টেশন করার পর আমাদের হেয়ার রেস্টোরেশন জার্নি যেটা আমরা বলি, ইউজুয়ালি আমরা তারা অ্যাক্টিভ ফেজ, মানে চুল যখন পড়তে শুরু করে, প্রথম তো আমার যে এই যে প্রবলেমটা, হরমোনের প্রবলেমটা, এটাকে তো আমি পুরোপুরি বন্ধ করতে পারবো না, বিকজ ইটস এ লাইফস্টাইল ইস্যু। এখানে আমরা কিছু ইনিশিয়ালি মেডিকেশন দিই, মেডিকেশন দিয়ে এটাকে ফার্স্ট কন্ট্রোল করার চেষ্টা করি, নর্মালাইজ করে দেওয়া, যাতে আর চুল পড়াটা বন্ধ হয়ে গেছে, অ্যাটলিস্ট চুলটা রিগ্রোথ হচ্ছে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে ইট হ্যাজ টু বি মেনটেন, কারণ দেখুন চুল যে প্রবলেম, এই প্রবলেমটা আমরা জাস্ট মেনটেন করা সম্ভব, মানে একবার গ্রোথ হয়ে যাওয়ার পরে এটাকে একটা প্রসেস দিয়ে মেনটেন করতে হয়। ইনিশিয়ালি 2 বছর আমরা তাকে রেকমেন্ড করি যে আপনি এই পুরো রেস্টোরেশন জার্নিটা কমপ্লিট করুন। জার্নিতে কি কি থাকে? প্রথম তো ট্রান্সপ্লান্টেশন দিয়ে সে যে এরিয়াটা কভার হলো, তার সাথে কিছু মেডিকেশন থাকে, টপিক্যাল কিছু লোশন থাকে, কিছু মেডিকেটেড শ্যাম্পু থাকে, প্লাস কিছু ইন ক্লিনিক থেরাপিসও থাকে, ট্রিটমেন্ট থাকে, আইদার পিআরপি হতে পারে বা মেসোথেরাপি হতে পারে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট মেনটেন করতে হয়। ওটা করলে কী হয়, যে এক্সিস্টিং ড্যামেজ হেয়ারগুলো যেগুলো রয়েছে সেগুলো হেলদি হয়ে যায়, আর প্লাস ট্রান্সপ্লান্টেড হেয়ারসটাও এর সাথে সাপোর্ট পেয়ে যায়, তাতে রেজাল্টটা ওয়েল মেনটেনড হয়। ফলোড বাই, দেখুন চুলের যেহেতু সমস্যাটা অন অ্যান্ড অফ হতে থাকে, তাকে অন অ্যান্ড অফ যদি সে ফিল করেন আমার এখন চুল পড়াটা বেড়ে গেছে, তখন দে হ্যাভ টু স্টার্ট দ্য মেডিকেশন অর দ্য ট্রিটমেন্ট প্রসেস অ্যাগেইন। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মোটামুটি একজনের যদি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, এই হেয়ার ট্রান্সপ্লান্ট মানে এই যে সার্জারিটা আছে, এটার সময়সীমাটা কতটা থাকে আপনাদের, কতক্ষণ লাগে একজন পেশেন্টকে? হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ডে কেয়ার প্রসিজার, এটা ডে কেয়ার প্রসিজার, মানে আপনি সকালে এলেন বিকেলের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যায়। এটা ডিপেন্ড করছে, তাও প্রসিজারের টাইম ডিউরেশনটা ডিপেন্ড করছে আপনার কত গ্রাফট আমি আপনাকে ইমপ্ল্যান্ট করছি। আমরা কম গ্রাফট হলে কম সময় লাগবে, বেশি গ্রাফট হলে একটু বেশি সময় লাগবে। তাও আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 3.5 থেকে 4,000 গ্রাফট ধরে চলেন,
মানে 4 থেকে 8 ঘন্টার মধ্যে প্রসিজার, মানে 4 থেকে 8 ঘন্টার মধ্যে তার সার্জারি কমপ্লিট হয়ে যায়। সে মানে সে সকালে সকালবেলা হেঁটে হেঁটে আপনার আসবে, ক্লিনিকে আসবে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবে, রাত্রিবেলা বেরিয়ে যাবে। ওকে, এবার আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। অনেকেই ভাবেন খরচা। অনেকেরই ধারণার মধ্যে আছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খরচাটা ব্যাপক, বা সেটা সত্যি বহু মধ্যবিত্ত ছেলেমেয়ের পক্ষে বিয়ার করাটা হয়তো অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খরচা সম্পর্কে একটু আমাদেরকে বলুন, কিরকম খরচা হয়? তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন খরচা হচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা একটা গাড়ি কেনার মতন। যেমন বিভিন্ন গাড়ি বিভিন্ন দাম হয়, হেয়ার ট্রান্সপ্লান্টেশন খরচাও ভ্যারি করে। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের খরচা ডিপেন্ড করে 3-4টে জিনিসের উপর। ফার্স্ট হচ্ছে কি আমি আপনার কত গ্রাফট আমরা ইমপ্ল্যান্ট করছি আপনাকে, তার উপরে কস্ট ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করছে আপনার কোন সার্জনের এক্সপিরিয়েন্স, সার্জনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তারপর আপনাকে ডিপেন্ড করছে হচ্ছে আপনার যে অ্যাম্বিয়েন্সে, যেই ইনফ্রাস্ট্রাকচারে যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যত অ্যাডভান্স টেকনোলজি হবে তত প্রিমিয়াম কস্ট হবে, অ্যান্ড আফটার কেয়ার মেনটেনেন্স। তো এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখন ইএমআই ফেসিলিটি চলে এসছে। তো ইভেন অনেক মধ্যবিত্তরা এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমি যদি করাতে পারছে। ওভারঅল জিজ্ঞেস করি, যদিও এটা একদমই সময়ের ব্যাপার, হয়তো 1-2 বছর বাদে মানুষ দেখলে তাকে একটু ডেট অ্যান্ড টাইম অফ আপলোডটা দেখে নিতে হবে। মোটামুটি আজকে 2026 সালে দাঁড়িয়ে পার গ্রাফট কস্টিং কীরকম হয়, তাহলে যদি আমি 4,000 গ্রাফট বা 3,000 গ্রাফট অন্তত ধরি, তাহলে আমরা একটা অ্যাভারেজিং টোটাল কস্ট ধরতে পারবো। কস্টিংটা ডিপেন্ড করে অ্যাজ আই সেড ক্যাটাগরির উপরে। ওকে, আজকে মার্কেট স্ট্যান্ডার্ডে যদি দেখেন, কলকাতার বুকে যদি আমি প্রাইসিং করি, প্রিমিয়াম ডক্টর যারা ইন্ডিভিজুয়াল ডক্টর হিসেবে প্র্যাকটিস করছেন, যাদের নাম আছে বা রেপুটেশন আছে, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যারাউন্ড 80 to 100 রুপিস বা 120 রুপিস পার ফলিকল চার্জ করে তারা। আবার কিছু কিছু লো লেভেল ক্লিনিকও আছে যেখানে আপনি 10 টাকা 15 টাকা গ্রাফটও পাবেন উইথ সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেখানে কোনো স্ট্যান্ডার্ড বা সেই জিনিসটা নেই। আর আমাদের অ্যাজ পার আওয়ার চেইন অফ ক্লিনিক্স আমরা চার্জ করি, আমাদের দুটো ক্যাটাগরি অফ ট্রান্সপ্লান্টেশন হয়। আচ্ছা, একটা হচ্ছে আপনার রেগুলার HGFE হেয়ার ট্রান্সপ্লান্টেশন, আর একটা হচ্ছে পেইনলেস FE হেয়ার ট্রান্সপ্লান্টেশন। ওকে, তো এটার মধ্যে আমরা 40 টাকা হচ্ছে রেগুলার FE চার্জ করি পার গ্রাফট, আর পেইনলেসটা আমরা চার্জ করি 50 রুপিস পার গ্রাফট। এবার আপনি এটা আমাকে বোঝান, সেটা হচ্ছে এই যে রেগুলার ট্রান্সপ্ল্যান্ট, আর আপনি আরেকটা কি বললেন, পেইনলেস ট্রান্সপ্ল্যান্ট। এই রেগুলার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আর পেইনলেস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এই দুটোর মধ্যে তফাৎ কি? মানে আমি প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, আমি পরের প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কতটা পেইনফুল, সেটার বদলে যখন আপনি এই অপশনটা বললেন, এটাই আপনি বুঝুন। তো পেইনলেস মানেই তো পেইনলেস, ব্যথা ছাড়া। সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট খুব বেশি পেইনফুল প্রসিজিয়ার নয় ইন জেনারেল। তো পেইনলেসটা আরোই পেইন নেই। মানে বেসিক্যালি কি হয়, ট্রান্সপ্লান্টেশন আমি ফার্স্টে একটা করেই আসি, আমার হয়, নাহলে আমরা গুলিয়ে ফেলবো। সেটা হচ্ছে ফার্স্টে আমাকে বলুন, এই যে রেগুলার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে, এইটা কি প্রসিডিওর রয়েছে, আর এটা ইন জেনারেল কতটা পেইনফুল, তারপরে আমি আপনার পেইনলেসটায় আসবো। আমি রেগুলার ট্রান্সপ্লান্টেশনের কথাই বলছি। যখন এটা সব থেকে বেশি কমন কোশ্চেন, যখন ক্লায়েন্ট আমাদের কাছে কনসালটেশন করতে আসে যে স্যার কতটা লাগবে, হ্যাঁ কতটা ব্যথা হবে। তো একটা কথা এটাও বলছি, যখন প্রসিজারটা হয়ে যাওয়ার পর আমাদের ক্লায়েন্টরা বলে, ডাক্তারবাবু এইটুকু ব্যথা হলো, আমি তো ভেবেছিলাম অনেক ব্যথা হবে। তো সেরকমই, মানে ইটস ভেরি লেস পেইনফুলটা কখন হবে, দেখুন এটা তো লোকাল অ্যানাস্থেশিয়াতে সার্জারিটা করা হয়। তো যখন অ্যানাস্থেশিয়া ইনজেকশনটা দেওয়া হয় তখন যেটুকু ব্যথা সেই, কারণ অ্যানাস্থেশিয়া লোকাল হয়ে যাওয়ার পরে তখন যে ক্লায়েন্ট যখন তার সার্জারি হচ্ছে, সে তো জেগে থাকে, সে অনেকে মোবাইল দেখে, অনেকে গান শোনে, মোবাইল দেখতে অনেকে গল্প করে, ওদিকে হেয়ারের কাজ চলছে, অনেকে গল্প করে, এদিকে সব হয়, মানে সেটা কোনো প্রবলেমই নেই। আর ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর 1-2 দিন সামান্য একটু ডিসকমফোর্ট থাকে, একটু সোয়েলিং, মাইল্ড ডিসকমফোর্ট থাকে, মাইল্ড পেইনফুল থাকে, বাট ইট ইজ নট আনবিয়ারেবল। এইটা হচ্ছে রেগুলার ট্রান্সপ্লান্ট। আর পেইনলেস ট্রান্সপ্লান্টে কি হয়, এই যে এবার আমরা আসছি আপনার যেটা বললেন যে প্রিমিয়াম বা পেইনলেস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এই পেইনলেস হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কি? পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টেশন যেটা বললাম, অ্যানাস্থেশিয়া দিতে গেলে যেটা ব্যথা হয়, পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টেশন এই ব্যথাটা হবে না। কারণ এটার জন্য যে টেকনোলজিটা আমরা ব্যবহার করি, এটা একটা ডিভাইস আছে, ইটস এ কম্পিউটারের সিরিঞ্জ, যেটাকে বলা হয় ডেন্টা পেন। তো এই ডেন্টা পেনটা দিয়ে ইনজেক্টটা করা হয়। তো এটা এত মাইনিউট সূক্ষ্মভাবে ইনজেকশনটা হয় যেটা আপনি ফিলই করবেন না, কোনো ইনজেকশন হয়ে গেলে ইউ উইল নট ফিল পেন এট অল। তো ইটস এ টেকনোলজি, ইটস এ ডেন্টা পেন টেকনোলজি, একটা টেকনোলজি, সেই টেকনোলজিতে ইনজেকশনটাই টেকনিকটাই সে আলাদা।
ওকে, বাকি প্রসেস ইজ সেম। আচ্ছা, এখানে আমি একটা জিজ্ঞেস করছি যে আপনারা যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন, এটা তো জেনারেলি দুটো টেকনোলজিতে হতো, এফইউটি, এফইউই। এখন আপনারা কোন টেকনোলজিটা ইউজ করেন? আমরা এফইউ। এফইউই। আচ্ছা, এইবার আপনি একটু এটা বুঝিয়ে দিন যে এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে টেকনোলজিগুলো ছিল তার মধ্যে এফইউই আর এফইউটি কোনটা, আর দুই হচ্ছে আপনারা এফইউই যে ইউজ করেন সেটা কেন ইউজ করেন? এফইউটি হেয়ার ট্রান্সপ্লান্টেশন দুটো পদ্ধতি আপনি বললেন, একটা এফইউটি আর একটা এফইউই। এফইউটিটা হচ্ছে এফইউর আগের টেকনিক, পুরোনো টেকনিক, মানে প্রথম যখন আসে সেই টেকনিকটা। মানে এফির আগে, তার আগে আরো ডিফারেন্ট টেকনিক ছিল। আগে যখন ট্রান্সপ্লান্টেশন হতো তখন তো মনে হতো এরকম ধান গাছ যেরকম লাগায় সেরকম থাকতো। আপনি যদি দেখেন ইউটিউবে দেখতেও পাবেন যে আর্লিয়ার হেয়ার ট্রান্সপ্লান্টেশন এরকম গোছা 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 চুল। তারপর তো এফইউটি এসছে। এফইউটিতে কি করা হয়, আপনার এই যে পার্মানেন্ট জোন থেকে এখান থেকে পুরো একটা স্ট্রিপ, স্কিন স্ট্রিপ পুরো তুলে নেওয়া হয়। তুলে নিয়ে তারপর সেটাকে স্লিভারিং করে সেখান থেকে একটা একটা গ্রাফট বের করা হয়, তারপরে ইমপ্ল্যান্ট করা হয়। তো ওটার একটা ড্রব্যাক হচ্ছে ওটার রিকভারি টাইমটা অনেক বেশি। মানে যেহেতু একটা এখানে কেটে নিচ্ছে, এটাকে একটা সেলাই করছে, এটা লিনিয়ার স্কার্ট তৈরি হয়, তার সাথে সাথে একটা সার্জারি, সেলাই, সেটা রিকভারি টাইমটা অনেক বেশি লাগে। তো এটার একটা ড্রব্যাকস। আর এফই হচ্ছে লেটেস্ট টেকনিক, সেখানে কোনো কাটাছেঁড়া ব্যাপার নেই। বেসিক্যালি আপনার মানে ড্রিল মানে ওই ডিভাইসটা দিয়ে গ্রাফগুলোকে এক্সট্রাক্ট করা হয়, একটা একটা করে গ্রাফট এক্সট্রাক্ট করা হয় আর একটা করে ইমপ্ল্যান্ট করা হয়। তার ফলে কি, এতে কোনো লিনিয়ার স্কার থাকে না, ডটেড স্কার কিছু হয় বাট লিনিয়ার স্কার থাকে না। এটা রিকভারি টাইম অনেক ফাস্ট, হেয়ার গ্রোথ অনেক বেশি ফাস্ট হয়। তো এই বেনিফিটটা, ফলিকল নষ্টের সম্ভাবনাটাও কম। আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন, এফইউই কিন্তু প্লাস এফইউটি অনেক সময় কম্বাইন্ডও করা হয়। এখন দেখুন কারো অনেক বড় এক্সটেন্সিভ বলনেস আছে, সেখানে শুধু যদি আমি এফইউই করি তাহলে তার নাম্বার অফ গ্রাফট এক্সট্রাকশন কিন্তু অনেক কমে যাবে, আমি পুরো এরিয়াটা কভার করতে পারবো না। তখন কম্বিনেশন টেকনিক করা হয়, এফইউটি নিয়ে তাতে নাম্বার অফ গ্রাফটস বেশি বেরোয়, প্লাস এফইউই করা হয়, তাতে এরিয়া কভারেজটা বেশি দেওয়া যেতে পারে। ইট ইজ ফর বিগার বলনেস, অ্যাডভান্স স্টেজ অফ বলনেস সেখানে করা হয়। সেটা বহু দেরি হয়ে গেলে। হ্যাঁ, এবার এই যে আপনি এফইউ টেকনোলজিসটা বললেন, এই আমি এফইউ দিয়েই জিজ্ঞেস করছি যে এই হিসাবে মোটামুটি ধরুন কতবার, এই প্রশ্নটা তো আমি আপনাকে করেছি, আমি জিজ্ঞেস করছি যে কতটা এরিয়া কভার করা যায়? এটা পুরোটাই ডিপেন্ড করছে নাম্বার অফ ওনার ডোনার এরিয়া কতটা ভালো। এখন এরকম কি হতে পারে যে যার সামনের চুলটা পাতলা তার পেছনের ডোনার এরিয়াটা ভালো? হ্যাঁ হয়, হ্যাঁ, কারণ এই যে আমি বললাম জেনেটিক বলনেস যখন শুরু হয় বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া শুরু হয়, তার তো রাতারাতি চুলটা নষ্ট হয়ে যায় না। প্রথম যে হেলদি চুল, তার ব্যাক সাইডে যে হেয়ার, এই চুলটা তো আমাদের মানে ইয়াং এজে এরকমই ছিল। যখন এটা ম্যাচিওর্ড হতে থাকে, যখন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, তখন এই চুলটা পড়ে গিয়ে এখান থেকে যে চুলটা আসে না, সেটা আনহেলদি থাকে, মানে এইটার তুলনায় পাতলা থাকে। তো এইটা অনেক সময় পাওয়া যায়, দেখা যায়, সবার ক্ষেত্রে যে হয় তা নয়, কিন্তু দিস ইজ পসিবল। তো কারণ আস্তে আস্তে চুলের গোড়াটা তো শেষ হয়ে যায়। এখন কতটা এরিয়া আমি এফইউ করে কভার করতে পারবো, ইন জেনারেল আমরা দেখি যে অলমোস্ট 6-7 হাজার গ্রাফট আমরা দিয়ে কভার করতে পারি। আচ্ছা, মানে ডোনার এরিয়া থেকে 6-7 হাজার পাওয়া যায়। তাছাড়াও যদি ওটাও না হয়, অনেক সময় বিয়ার ট্রান্সপ্লান্টেশনে করে, বিয়ার থেকে না প্রথমবার হয়। ট্রান্সপ্ল্যান্ট করতে হলে ডোনার এরিয়া একটু প্রিজার্ভ করে রাখা উচিত, যে ভবিষ্যতে যদি ট্রান্সপ্ল্যান্ট করতে হয় একসাথে তাহলে। সেটা একটা রেশিওতে আমরা তোলা হয় সেটা। আচ্ছা আচ্ছা, এবার আমি সেকেন্ডে ওটাইতেই আসতাম যে যদি আমার মাথার ডোনার এরিয়া চুল কম থাকে, তখন কি বিভিন্ন শরীরের অংশ থেকে চুল নিয়ে মাথায় লাগানো যায়? হ্যাঁ, বিয়ার থেকে নেওয়া হয়, চেস্ট হেয়ার থেকে নেওয়া হয়, সে নিয়েও করা হয়। তো আপনারা কি শুধু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন না বিয়ার ট্রান্সপ্ল্যান্ট? বিয়ারও করা হয়, বিয়ার ক্রিয়েশন। এইটাতেও আসি, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। অনেকের দাড়ি হয় না, দাড়ির শখ, মোটামুটি আপনার আর আমার দাড়ির স্টাইলটা একই। অনেকেই ভাবে যে এরকম একটু দাড়ি রাখবো, তো অনেকের হয় না। তো এই বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট যেটা অতটা পপুলার নয়, বাট স্টিল ভেরি, মানে অনেকেই চায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছি এইটা কিভাবে হয়, আর বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্টের সেক্ষেত্রে হেয়ারটা কোথা থেকে নেন আপনার? ওই ডোনার স্ক্যাল্প থেকে নেওয়া হয়। ও বিয়ার্ড, ওটাও স্ক্যাল্প থেকে নেওয়া হয়, বডি হেয়ার থেকে নেওয়া হয়। আচ্ছা, নিয়ে করা হয়। এটা বিয়ার ট্রান্সপ্লান্টেশন অনেকে করায়, মানে অনেকের ক্ষেত্রে যেরকম দুটো জিনিস হয়। একটা হচ্ছে অনেকে ফ্রেঞ্চ কাট তৈরি করে,
অনেকে মুস্টাচ কারেকশন রেকটিফিকেশন করে বা মুস্টাচ ক্রিয়েশনও করে, অনেকের গোপ কম থাকে তারা করে, আর অনেকের হচ্ছে দাড়ির ডেন্সিটি কম থাকে, মানে ঘনত্বটা কম থাকে, সেটাও ক্রিয়েশন, মানে এগুলো সব কিছুই পসিবল থ্রু ট্রান্সপ্লান্টেশন। আর একটা বাজারে খুব চলছে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট নিয়ে যখন কথা হলো, সেটা হচ্ছে বিয়ার্ড গজানোর জন্য বিয়ার্ড অয়েল মাখুন। সো এই বিয়ার্ড অয়েলে কি বিয়ার্ড গজায়? মানে বিয়ার্ড অয়েলে মাখলে কি আমার যদি দাড়ি না থাকে, দাড়ি কি হবে? দাড়ি যদি না থাকে, যদি চুলের গোড়া না থাকে, কোনো অয়েল দিয়ে কিন্তু গোড়া তৈরি করা যায় না। আচ্ছা, বিয়ার্ড অয়েল লাগালে আপনার বিয়ার্ডের হেয়ারের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারে, টেক্সচারটা ইমপ্রুভ করতে পারে, কিন্তু যেখানে আপনার চুলের গোড়াই নেই সেখানে আমি বিয়ার্ড অয়েল দিয়ে গোড়াটা তৈরি করব কি করে? দ্যাট ইজ নট পসিবল। এবার হচ্ছে যে পোস্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ধরুন হয়ে গেল ডে কেয়ারে, তারপরের 6 মাস কিভাবে আপনার ট্রিটমেন্টে থাকতে হবে? হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর 48 ঘন্টা পর্যন্ত একটু প্রবলেম থাকে। প্রবলেম মানে কি, একটু কেয়ার করতে হয়, ওই জায়গাগুলো ড্রাই হয়ে যায়, স্প্রে করতে হয়, মানে স্যালাইন ওয়াটার স্প্রে করতে হয়, প্লাস পেছনে একটা ব্যান্ডেজ থাকে সেটাকে ইয়ে করতে হয়। আফটার 72 আওয়ার্স সে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। আপ টু 15 ডেজ একটা ট্রিটমেন্ট প্রোটোকল, কিছু মেডিসিনস, অ্যান্টিবায়োটিক এগুলো খেতে হয়। হওয়ার পর আফটার 15 ডেজ দ্য ট্রিটমেন্ট স্টার্টস। ট্রিটমেন্ট মানে এই যে চুল পড়াটা, প্রথমে কি হয়, আপনার এই যে ট্রান্সপ্লান্টেশন করা হলো 1 মাসের মধ্যে কিছু চুল পড়ে যায়, যেটা শক লস হয়, মনে হবে আমি ট্রান্সপ্লান্টেশন করলাম ফাঁকা হয়ে গেল, মানে বাকি চুলগুলোতেও এফেক্ট? বাকি চুলগুলো তো গ্রো করে, মানে ট্রান্সপ্লান্টেড হেয়ার অনেক সময় পড়ে যে যায়, ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া আছে, হ্যাঁ সেখান থেকে চুল পড়ে যায়, দ্যাট ইজ শক লস, দ্যাট ইজ ন্যাচারাল। তারপরে আপনি আস্তে আস্তে গ্রোথ, এটা 2 থেকে 3 মাস পর দেখবেন আস্তে আস্তে চুল গ্রো করতে শুরু করেছে। 6 মান্থসে অনেকটা গ্রোথ চলে আসে, 8 মান্থসে আরও ফার্দার গ্রোথ হয়, বাই 12 মান্থস আপনার কমপ্লিট গ্রোথ, পুরো ট্রান্সফরমেশন উইদিন 12 মান্থসের মধ্যে হয়ে যায়। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ঠিক পরে ওই যে হেয়ার গ্রাফটই বলে তো, হ্যাঁ, graft। হ্যাঁ, এই যে গ্রাফটগুলো লাগানো হয় বা গ্রাফটগুলো যে শুকিয়ে পড়ে যায়, এই সিস্টেমটা কতদিন চলে? এটা উইদিন 15 ডেজ টু 1 মান্থ। মানে গ্রাফটগুলো পড়ে যায়? গ্রাফট পরে না, দেখুন এই graft ইনিশিয়ালি মানে- যখন এখানে আমি ইমপ্ল্যান্ট করছি, এখানে তো ইনজুরি হচ্ছে, আমার যেরকম কেটে গেলে ক্রাস্ট ফর্মেশন হয়, এই ক্রাস্টগুলো ইনিশিয়ালি ফর্মেশন হয়, সেই ক্রাস্টগুলো আস্তে আস্তে আমরা 15 ডেজে ওয়াশ করে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপরে আপনার আস্তে আস্তে ওখান থেকে কিছু কিছু চুল, অনেক সময় পড়ে না, অনেক সময় কিছু কিছু চুল পড়ে যায়, চুলটা পড়ে, গ্রাফট পড়ে না। যে Graft চুলটা যদি- গজিয়েছিল ওটা পড়ে? হ্যাঁ, যে চুলটা আপনার ছিল অলরেডি, কারণ আমি যখন আপনার শেভ করে গ্রাফটা ইমপ্ল্যান্ট করেছি তার মধ্যে তো চুলটা তো ছিল, সেই চুলটা অনেক সময় পড়ে যায়। তারপরে সেই গ্রাফ থেকে আবার নতুন চুল, হেলদি হেয়ার্স আবার গ্রোথ করে শুরু করে, বিকজ সেটাকে বলা হয় শক লস। হুম। সেক্ষেত্রে এই যে গ্রাফটগুলো, যে ডোনার এরিয়াটা নেওয়া হয়, সেই ডোনার এরিয়াটাও তো একটা ফাঁকা ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গাটা কতদিনের মধ্যে ভরাট হয়ে যায়? সেটা ফাঁকা হয় না, আপনি বুঝতে পারবেন না, আচ্ছা। কারণ ওটা একটা রেশিও আছে, মানে এমন নয় কি যে আমরা গ্রাফ তুললাম মানে পুরোটা সবটাই তুলে নেওয়া হয়। যখন সার্জন তোলে ওটা একটা রেশিও আছে, 2:1 রেশিওতে তোলা হয়, মানে দুটো গ্রাফ রেখে একটা তোলা হয়, ওই রেশিওতে ইনিশিয়ালি তোলা হয়, যাতে আপনি বুঝতেও পারবেন না পেছনে তোলা আছে। চুল যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়, আমাকে এটা অনেকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে যারা অ্যাক্টিং প্রফেশনে আছে বা যাদেরকে আজকে ইনস্টাগ্রাম বা ফেসবুক ইনফ্লুয়েন্সার যারা আছে, অনেকের হেয়ার লাইন কারেকশন হয়, হয়তো তার মাথায় টাক নেই, সে শুধু হেয়ার লাইন কারেকশনটা করতে চাইছে। এই যে হেয়ার লাইন কারেকশনের সময় কি একদম কমপ্লিটলি ট্রান্সপ্ল্যান্টের সময় ন্যাড়া করতে হয়? কারণ সেক্ষেত্রে তো তার ওই যে 2-3টে মাস যখন তার মাথায় চুল থাকবে না, তখন সেটা একটা কেরিয়ারে ওই 2-3টে মাসে একটা সমস্যা তৈরি হবে। হেয়ার লাইন কারেকশনে আপনাকে পুরো ন্যাড়া হতে হয় না, বেসিক্যালি শুধু পেছনে আমরা ট্রিমার দিয়ে ওই একটা লিনিয়ার একটু চুল তুলে নেওয়া হয়, যেখান থেকে গ্রাফটা এক্সট্রাকশন করা হয়। আর প্লাস সামনে তো যেহেতু আপনার হেয়ার লাইন, মানে আপনি তো চুলের পেছনে সামনে লাইনটা নামিয়ে আসছেন, মানে আপনার হেয়ার লাইনটা ইমপ্রুভ করছেন, তো সেইখানে আপনার এটা শেভ করতে হয় না। আর এখন একটা নতুন টেকনোলজি বেরিয়েছে যেখানে আপনি লং হেয়ার ট্রান্সপ্লান্টেশনে হয়, মানে না শেভ করেও ট্রান্সপ্লান্টেশন হয়। আচ্ছা, সেটা কি আপনাদের এখানে এখন হচ্ছে? আমরা এখনো শুরু করিনি, ইটস এ মোর অ্যাডভান্স প্রসিজার। ফিমেলদের ক্ষেত্রে যদি তারা হেয়ার, মানে ওই সিথির জায়গাটা, ওই জায়গাটা যদি কারেকশন করতে চায় বা যদি ট্রান্সপ্ল্যান্ট করতে চায়, তাদের যে সৌন্দর্যটা বজায় রেখে কিভাবে করা যায়? ফিমেলদের দেখুন 3টে ইন্ডিকেশন সাধারণত ট্রান্সপ্লান্টেশন করা হয়। একটা যদি তার পার্টিং থিনিংটা হয়ে যায়, মানে সিথি চড়া হয়ে যায়, বা অনেকের হেয়ার লাইন পেছনে চলে যায়, বা অনেকের স্কার কন্ডিশনস থাকে স্ক্যাল্পে, এই 3টে কন্ডিশনে ট্রান্সপ্লান্টেশন সম্ভব। আর মহিলাদের ক্ষেত্রে সেই মানে চুল ন্যাড়া করতে হয় না, তাদের যেরকম বললাম পিছনে শুধু একটু ওই ট্রিমিং করে একটা
প্যাচ ক্রিয়েট করা হয়, সেখান থেকে গ্রাফট এক্সট্রাক্ট করে এই চুলের মাঝামাঝি ওগুলো ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে সেটাও একদিনের মধ্যেই সম্ভব এবং সেম ডে 10-15 দিনের মধ্যে ট্রান্সপ্লান্টেশন থেকে- ইজ দ্য সেম ডে প্রসিজার। এখন ধরুন কারো অনেক গ্রাফ লাগছে, মানে অনেক মেল পেশেন্ট যাদের এক্সটেন্সিভ বলনেস থাকে, না, পুরো টাক পড়ে গেছে পুরো তার। টাকা যেখানে তখন তো 7-8 একদিনে, হাজার হ্যাঁ। গ্রাফট লাগবে, সেখানে আমরা 2টো সেশনে করা হয়। ধরুন ফার্স্ট ডে তাকে 5,000 করা হলো, পরের দিন আবার নেক্সট 5,000 করা হলো বা 4,000 করা হলো। এবার আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে আপনাদের যে পিআরপি হয়, একজন ট্রান্সপ্ল্যান্ট করেছেন এরকম মানুষকে হোক বা ইন জেনারেল, আপনারা পিআরপি কতদিন অন্তর রেকমেন্ড করেন? পিআরপি ইউজুয়ালি যখন ট্রিটমেন্ট প্রসেস হয়, দেখুন পিআরপি দু রকমের হতে পারে, একটা মেনটেনেন্সের জন্য আর একটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য। যার ক্ষেত্রে ট্রিটমেন্ট মানে সে ট্রান্সপ্লান্টেশন করেনি, সে রেগুলার পিআরপি ট্রিটমেন্টই তার দরকার, বিকজ ইনি মেডিকেল ট্রিটমেন্টের ক্লায়েন্ট, তার মেডিসিন দিয়ে তার সেরে যাবে সেটা। তো সেই ক্ষেত্রে পিআরপি ইউজুয়ালি আমরা 15 days ফোর্টনাইটলি একটা সেশন বলা হয়। তো সেটা আপনার 6 থেকে 8টা সেশন আমরা করি, ফলোড বাই মেনটেনেন্স থেরাপি ওয়ান্স ইন 3 months। এবার ধরুন কারণ মোটামুটি চুল পাতলা হয়েছে, সেই ক্লায়েন্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতেও খুব একটা ইচ্ছুক নয়, ভয় পাচ্ছেন ইভেন আফটার এভরিথিং, সেক্ষেত্রে যদি পিআরপি ট্রিটমেন্ট চালু করা হয় তো কতদিনে তার হেয়ার ইমপ্রুভমেন্টটা সম্ভব হয়? মানে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি, রিয়েলিস্টিক তার এক্সপেকটেশন কতটা থাকা উচিত? কারণ মানে অনেক সময় এই চুলের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় মিসলিডিং বিজ্ঞাপনটা প্রচণ্ড পরিমাণের থাকে, যে একদম কমপ্লিটলি টাক, তারপরে আবার দেখা যাচ্ছে যে একটা তেল মেখে নিলেও তার মাথা ভর্তি ভরে চুল, গেল। যেটা মানে অ্যাবসলিউটলি পসিবলই নয় বৈজ্ঞানিকভাবে। কিন্তু আমি আপনাকে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা জিজ্ঞেস করছি, যে পিআরপি ট্রিটমেন্ট ধরুন কারোর চুল একটু পাতলা হয়েছে, এইখানের একটু চুলটা পাতলা হয়েছে, থিন হচ্ছে, সেখান থেকে সে পিআরপি স্টার্ট করলো, পিআরপি ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার কতদিন বাদে মোটামুটি একটা রেজাল্ট দেখা যায়? ভিজিবল ইমপ্রুভমেন্ট কবে থেকে সে দেখতে পাবে? দেখুন মেডিকেল ট্রিটমেন্ট যখন আমরা করি, এটা আইডেন্টিফাই করি যে সে কোন স্টেজে আমাদের কাছে এসছে। সবার ক্ষেত্রে তো পিআরপি অ্যাপ্লিকেবল নয়। এখন কেউ ধরুন স্টেজ 1 বা স্টেজ 2-তে এসছে, যার ইনিশিয়াল থিনিং শুরু হয়েছে, তার ক্ষেত্রে শুধু মেডিকেল ট্রিটমেন্ট which includes oral medicine, oral supplement, topical minoxidil বা peptide with medicated shampoo and low level laser therapy। এই যদি মানে প্রোটোকলটা সেক্ষেত্রে করে, আপনার পিআরপিও লাগে না? প্রয়োজন নেই। এখন কেউ ধরুন এসছে স্টেজ 3, 4 বা 5, সে ট্রান্সপ্লান্টেশন করবে না, বা তার ইনিশিয়ালি এখন আগেই মেডিকেল ট্রিটমেন্টটা করি, ইমপ্রুভমেন্টটা করিয়ে নেওয়া যাক, তারপরে যদি ইমপ্রুভমেন্ট ফার্দার না হয় সেইখানে আমি ট্রান্সপ্লান্টেশন করলাম। সেইখানে আমরা এখানে ইনজেক্টেবল থেরাপিস তখন ইনভলভ হয়। মানে ওই বেসিক মেডিকেল ট্রিটমেন্টটা তো থাকছেই, যে ওরাল মেডিসিন, তার টপিক্যাল মিনক্সিডিল বা পেপটাইডস, মেডিকেটেড শ্যাম্পু, লো লেভেল লেজার থেরাপি, এটা বেসিক থাকলো। তার সাথে ইনজেক্টেবল ট্রিটমেন্টস লাইক পিআরপি, মেসোথেরাপি বা আইপিআরএফ, এই ধরনের ট্রিটমেন্টগুলো করা হয়। এখন যখন এই ট্রিটমেন্টটা শুরু করছে, কেউ ডিপেন্ড করছে সে কী কন্ডিশন নিয়ে এসছে। অনেকের ক্ষেত্রে থাকে কি সে খুব বেশি এখন চুল পড়ছে, বা অনেক ক্লায়েন্ট আসে যার খুব বেশি চুল নোটিসেবল নেই, চুল পড়া দেখতে পাচ্ছে না কিন্তু থিনিং দেখতে পাচ্ছে। যে ক্লায়েন্ট চুল পড়া নিয়ে আসে, যে দেখছে আমি খুব বেশি মাত্রায় চুল পড়ছে, আমরাও দেখছি হ্যাঁ তার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, সে টেলোজিন এফ্লুভিয়াম স্টেজে এসছে, সেখানে সে ট্রিটমেন্ট শুরু করলে উইদিন 90 days এর মধ্যে তার হেয়ার ফলটা নর্মাল হয়ে যায়। ধরুন আমার চুল পড়ে না এখন, ঠিক আছে, আমার মনে হলো যে আমার ভবিষ্যতে চুল পড়তে পারে, এই সূত্র ধরেও কি আমি একটা মানে চুলের চিকিৎসকের কাছে গিয়ে একবার ট্রিটমেন্ট করিয়ে দিতে পারি বা কনসাল্ট নিতে পারি? অবশ্যই করতে কিভাবে পারেন। এই যে চুলটা আছে এটা আমি ধরে রাখবো? ধরে রাখবেন না, এইটা দেখুন আপনি যখন, আপনার তো চুল খুবই সুন্দর, ইটস ওয়েল মেনটেন, তো এইটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনার কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, মানে আপনার বংশগত এই ধারটা আছে কিনা, আইদার ম্যাটার্নাল বা প্যাটার্নাল সাইড। যদি সেরকম কিছু থাকে, আর আপনার যদি এখন কোনো অ্যাকিউট হেয়ার ফল নেই, তাহলে কোনো প্রয়োজন তো নেই। কিন্তু আপনি যদি মনে করেন না আমার চুল আর স্কিনটাকে আমার হেলদি চাই, ইন দ্যাট কেস ইনস্টেড অফ মেডিসিন ইউ ক্যান টেক সার্টেন সাপ্লিমেন্টস। মানে আমাদের কিছু এই যে পেটেন্টেড প্রোটোকল বললাম, যে সাইক্লিক্যাল ভিটামিন হেয়ার লস প্রোগ্রাম, পেটেন্টেড প্রোটোকল বলতে এগুলো কেবলমাত্র আপনাদের ক্লিনিকেই? আমাদের আর এখন বিভিন্ন ডাক্তারদের ক্লিনিকে, আমাদেরই কোম্পানির থ্রু দিয়ে আমরা ডক্টরদের ওটা ওকে প্রমোট করি। ওকে ওটা ওকে 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 না, এটা খুব ইনোভেটিভ থেরাপি। আমারও খুব বড় ভালো লাগছে যে একজন বাঙালির উদ্যোগেই এত বড় কাজটা হচ্ছে। হ্যাঁ, আপনাকে আমি থামিয়ে দিলাম। তো এই যে সাইক্লিক্যাল ভিটামিন হেয়ার লস প্রোগ্রাম যে কনসেপ্টটা বলছি, দেখুন আজকে অনেকেই আমরা খুব সাপ্লিমেন্টের এখন চল হয়েছে, অনেকেই দেখবেন খুব কথায় কথায় সাপ্লিমেন্ট খাচ্ছে, মানে মানে রং মেডিকেশন তারা খাচ্ছে। আজকে চুলের জন্যই হোক বা স্কিনের জন্যই হোক, যেখানে দেখছে বিভিন্ন বিজ্ঞাপন দেখছে একটা সাপ্লিমেন্ট নিয়ে নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু এফেক্টিভ হয় না। কারণ এই যে আমরা কনসেপ্টটা শুরু করেছি সাইক্লিক্যাল ভিটামিন হেয়ার লস প্রোগ্রাম, চুল দেখুন চুলের মধ্যে কিন্তু ভিটামিন প্রয়োজন,
বেসিক্যালি আয়রন, ক্যালসিয়াম সমস্ত ভিটামিনই প্রয়োজন হয়। তো আমি যদি একটা ভিটামিন সব কিছু দিয়ে ভিটামিন আপনাকে দিয়ে দিলাম, সেটা খেলেন, সেটা কিন্তু বডিতে আপনার কাজ করবে না। বিকজ অনেকগুলো ভিটামিন আছে, যেরকম আয়রন আর ক্যালসিয়াম যদি আপনি একসাথে খান, আপনার শরীরে কিন্তু কোনো এফেক্টই হবে না, বিকজ তারা দুজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে দুটোর এফেক্টই নষ্ট করে দেয়। তো এই সাইক্লিক্যাল ভিটামিনের কনসেপ্ট কী হচ্ছে, ধরুন আপনাকে আমি মানডে যদি ক্যালসিয়াম দিই, আপনাকে আবার নেক্সট ক্যালসিয়াম ডোজটা আপনাকে দেবো হচ্ছে থার্সডে। মানে এই যে ক্যালসিয়ামটা খেলেন, এইটা আপনার বডিতে 72 আওয়ার্স ইউটিলাইজড হলো, ডাইজেস্ট হলো, দেন তারপর যা ইউটিলাইজড হলো, যা হলো না সেটা বেরিয়ে গেল, আবার 72 আওয়ার্স পরে রিপিট হলো। তো দের ইজ নো ওভারডোজিং ফার্স্ট। তারপর ক্যালসিয়াম আপনাকে আমি মানডে দিচ্ছি, টিউসডে আপনাকে আয়রন দিচ্ছি। তো ক্যালসিয়াম আর আয়রনের ইন্টারাকশন হচ্ছে না, তার ফলে দুটোর বেনিফিটই আপনি শরীরে পাচ্ছেন। তো এই যে বেনিফিটটা, দিস কনসেপ্ট ইটস এ পেটেন্টেড, আমারই একজন কলিগ ডক্টর রাজেশ রাজপুত, ওনার এই কনসেপ্ট, যেটা আমরা ডক্টর পলসে এনেছিলাম 2010-এ। তারপরে এই বেনিফিট, তখন তো আর এই কনসেপ্টটা আমরা তৈরি করিনি, তো বিভিন্ন কোম্পানি ওষুধ কেটে কেটে আমরা দিতাম ভিটামিনসগুলো। তারপরে এটা আমরা প্যাকেজিংটা ফর্মুলেট করে 2012 এটা স্টার্ট করি এই কনসেপ্ট। গ্রেট অ্যান্ড ইটস বিন ভেরি এফেক্টিভ, আর খুব ভালো রেজাল্ট এটা। আমি 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 যেখানটা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে পিআরপি হলো এবার ফাইনালি ভেরি ফেমাস দুটো ওষুধ, মানে মার্কেটে যে কেউ এটার জন্য আমার মনে হয় না কেউ ডাক্তার হবে, মানে হতে হবে। সেটা হচ্ছে মিনক্সিডিল 5% ফর দ্য মেল, আর আরেকটা হচ্ছে ফিনাস্টোরাইড। ফার্স্টে আপনি আমাকে বলুন মিনক্সিডিল হেয়ার রিগ্রোথে কীভাবে সাহায্য করে। মিনক্সিডিলের কাজটা কি? মিনক্সিডিল হচ্ছে বেসিক্যালি ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেটর মানে আপনার ব্লাড ভেসেলসকেও ডাইলেট করে, বড় করে। হ্যাঁ, বড় করে। তো যখন আপনি মিনক্সিডিল স্ক্যাল্পে অ্যাপ্লাই করছেন, তখনও আপনার চুলের গোড়া তো এমনি আমি বলছিলাম যে পুষ্টি পাচ্ছিল না, বিকজ ওই হরমোনটা ওকে তো চুপসে রেখেছে। তো যখন আপনি মিনক্সিডিলটা দিলেন, তখন আপনার ব্লাড ভেসেলসটা ডাইলেট হয়ে গেল। আপনি যে মেডিসিনটা খাচ্ছেন, নিউট্রিশনটা খাচ্ছেন, সেটা চুলের গোড়ায় গিয়ে পৌঁছলো, কারণ ও শিরা উপশিরাগুলোকে বড় করেছে, হ্যাঁ, বা ধমনীগুলোকে বড় করে দিল। হ্যাঁ। তার ফলে কি চুলের গ্রোথ, চুলের লাইফ স্প্যান। ইনফ্যাক্ট মিনক্সিডিল তো আগে হাইপার টেনশনের ওষুধ ছিল, হ্যাঁ, এখন তো ওরাল মিনক্সিডিলও শুরু হয়ে গেছে এখন, ইনফ্যাক্ট রাদার ফর চুলের জন্য দেওয়া হচ্ছে, বাট ইট হ্যাজ টু বি টেকেন অন দি সুপারভিশন অফ এ ডক্টর। অনেকের কি হয়, মিনক্সিডিলে অ্যালার্জি হয়, কিছু মানে বেসিক্যালি সেন্সিটিভ ক্লায়েন্ট যাদের থাকে, বা বিশেষ করে যদি অ্যালকোহল বেসড মিনক্সিডিল হয়, স্ক্যাল্পে একটু ড্রাইনেস হয়, ইরিটেশন হয়। আর ইনিশিয়ালি মিনক্সিডিল লাগালে অনেকের হেয়ার ফল বেড়ে যায়, দ্যাট ইজ ন্যাচারাল, বিকজ যেহেতু ব্লাড ভেসেলস ডাইলেট হচ্ছে, আপনার চুলের সাইকেলটা ইমপ্রুভ হচ্ছে, তার ফলে যেগুলো অলরেডি শেডিং হেয়ার ছিল, শেডিং ফেজে ছিল, সেগুলো অলরেডি পড়তে শুরু করে, তাদের অনেকে ভয় পেয়ে যায় যে মিনক্সিডিল লাগানোর পরেই আমার চুল পড়া বেড়ে গেল, সে বন্ধ করে দেয়। সো মিনক্সিডিল ইজ অ্যান অ্যাপ্রুভড ড্রাগ অ্যান্ড ইট ইজ অলওয়েজ দেয়ার, আর এটা সবসময় প্রয়োজন, এটা মানে ও পুষ্টিটা বাড়ায়। এবার আপনি আমাকে একটা কথা বলুন, স্ক্যাল্পে মিনক্সিডিল দেওয়া আর সিস্টেমিক মিনক্সিডিল, হ্যাঁ, এই দুটোর মধ্যে দুটোই ভ্যাসোডাইলেটরি এফেক্ট কাজ করে, কিন্তু ওরাল মিনক্সিডিলটা প্রপার ডক্টরকে দেখিয়ে নেওয়া উচিত, বিকজ ইটস অ্যান্টি হাইপারটেনসিভ। যদি লো বিপি পেশেন্টরা নেয়, তাদের কিন্তু প্রবলেম হতে পারে, তো এই জন্য এটা ডক্টরের সুপারভিশন নিয়েই নেওয়া উচিত। বাট রিয়েল লাইফে কোনটার এফেক্ট আপনারা বেশি দেখেছেন? টপিক্যাল মিনক্সিডিলের এফেক্ট ভালো, আর ইদানিং ওরাল মিনক্সিডিল তো রিসেন্টলি শুরু হয়েছে, তারও কিন্তু রেজাল্ট ভালো দেখতে পাচ্ছি, বিশেষ করে ফিমেলদের তো আমরা দেখতে পাই ভালো। নেক্সট, ভেরি ফেমাস ফিনাস্টোরাইড অ্যান্ড দ্য সাইড এফেক্ট অফ ফিনাস্টোরাইড স্পেসিফিক্যালি ফর দ্য মেল। ফিনাস্টোরাইড দেখুন, দিস ইজ অলসো এন এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ। এটা অ্যান্টি ডিএসটি হিসেবে কাজ করে। আপনার ডিএসটি যেটা কনভার্সন হচ্ছে, যার ফলে চুল পড়া বেড়ে যাচ্ছে বা চুল বলনেস হচ্ছে, এটাকে বন্ধ করে। ফিনাস্টোরাইড ইজ অলওয়েজ ইউনিভার্সাল। ডিএসটি কি করে? ডিএসটি আপনার চুলের গোড়াকে নষ্ট করে। তাহলে ফিনাস্টোরাইড দিয়ে এই ডিএসটি জেনেসিসটাকে আমরা কন্ট্রোল করে। তাতে কি হয় আপনার, কিন্তু যেহেতু টেস্টোস্টেরন ইজ এ মেল সেক্স হরমোন, তার অনেকে একটা ট্যাবু আছে সাইড এফেক্ট, মিনক্সিডিল মানে সরি ফিনাস্টোরাইড নিলে লিবিডো হতে পারে, বাট দ্যাট ইজ মোর অফ এ মিথ, সেটা কিন্তু রিয়েলিস্টিক্যালি সেরকম নয়। বাট ইফ ইট ইজ দ্যাট ট্রু, তাহলে এটাকে অত ফ্রিকুয়েন্টলি না নিয়ে ইট ক্যান বি টেকেন টুয়াইস ইন এ উইক, যেরকম আমাদের ক্লিনিকে আমরা টুয়াইস ইন এ উইক দেওয়া হয়, নট অন এ ডেইলি ডোজ হিসেবে দিই। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এখন তো মিনক্সিডিল অ্যান্ড ফিনাস্টোরাইড কম্বাইন টপিক্যাল সলিউশন এসছে, তাহলে ফিনাস্টোরাইড কি টপিক্যাল ইউজ করা সম্ভব? অনেকে এখন ইউজ করে, যেহেতু ওরাল ফিনাস্টোরাইড অনেকে একটা ট্যাবু থাকে, ভয় পায়, নিতে চায় না, তো টপিক্যাল ফিনাস্টোরাইড কাজ করে। বাট দেখুন, এটা বোঝা খুব মুশকিল, বিকজ ওরাল মানে টপিক্যালে মিনক্সিডিল তো কাজ করছেই, তার সাথে ফিনাস্টোরাইড এফেক্ট কিছুটা বেনিফিট দেয়, কিন্তু টপিক্যালের থেকে সিস্টেমিক ইজ মোর এফেক্টিভ।
ফিনেস্টারেটের ক্ষেত্রে। আচ্ছা, আর এর সাথে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্ট্যান্ট, যে মিনক্সিডিল ইউজ করলে দেখা যায় যে অনেক সময় চুলটা রাফ হয়ে যাচ্ছে, তাহলে মিনক্সিডিল টপিক্যালি ইউজের সাথে সাথে হেয়ার হেলথটা কি করে ভালো রাখবো? দেখুন, মিনক্সিডিলের জন্য অ্যাপ্লাই করলে চুলটা যে রাফ হয় বেসিক্যালি বিকজ অফ অ্যালকোহল। তো এখন আপনাকে অ্যালোভেরা বেসড মিনক্সিডিল বেরিয়ে গেছে, যেটাতে আপনার সেই রাফনেস আর ড্রাইনেসটা হয় না। আর ইউজুয়ালি হেয়ার হেলথ মেনটেন করতে গেলে আপনাকে স্ক্যাল্প হেলথটাকে মেনটেন করতে হবে, যেটা স্ক্যাল্প হাইজিনটা মেনটেন করা, প্রপার স্ক্যাল্পটাকে ক্লিন রাখা, প্রপার আপনার এই টাইম টু টাইম যেটা মিনক্সিডিল অ্যাপ্লাই করে মানে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা যাতে বাড়ে। তার সাথে ওরাল আপনি যে মাল্টিভিটামিন থেরাপি বা মেডিকেশন নিচ্ছেন, তাতে হেয়ার হেলথ আপনার ইমপ্রুভ হবে। ডাক্তারবাবু, অনেকক্ষণ আলোচনা হলো, আমি শুধু আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অনেক কথাই আপনারা বলেন, ডাক্তাররা বলেন, হয়তো যে জায়গাটা বলা হয় না যে আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হেয়ার রিগ্রোথ হওয়ার পর একটা মানুষ তার চুল বা বিভিন্ন কিছু লুকস সব কিছু ফিরে পায়, যেটা ফিরে পায় সেটা হচ্ছে কনফিডেন্স। তো এমন কোনো ইমোশনাল স্টোরি কি আপনার মনে পড়ছে যেখানে কোনো পেশেন্ট আফটার ট্রিটমেন্ট এসে আপনাকে শেয়ার করেছে, যেটা আপনার এখনো মনে থেকে গেছে? একটা ইনসিডেন্স আমার মনে আছে, সেটা 2022 সালের কথা বলছি। একজন পেশেন্ট এসেছিল, ওই সময় তো পোস্ট কোভিডের পর অনলাইন খুব ট্রেন্ড ছিল। তো সে আইটি প্রফেশনাল, সে থাকে ইউএসএ। তো সে বলছিল, এসছিল তখন এখানে ছিল, তো সে এসে বলছে, ডাক্তারবাবু আমাদের যখন মিটিং হয়, তো সেই সময় আমি ক্যামেরা ফেস করতে না আমি একটু অকওয়ার্ড ফিল করি। মানে ওনার এত কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছিলো। হি হ্যাড এ স্টেজ 4 থিনিং, তো একটা ডিপ্রেস মরস ছিল, মানে ওনার সেই কনফিডেন্সটা সে পাচ্ছিল না। তো তখন আমরা অ্যানালাইসিস করলাম, দেখে উই প্ল্যান ফর দি ট্রান্সপ্লান্টেশন সার্জারি। তো তার ট্রান্সপ্লান্টেশন করা হলো। হওয়ার পর তারপর তো সে চলে গেছে আবার পরে। তো 1 বছর বাদে সে আসে আবার, মানে বাড়িতে এসেছিল, সে সল্টলেকেই থাকে। তার 3200 গ্রাফট 3200 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছিল। সে এসে সেদিন বলছে, ডাক্তারবাবু আমি আমার নিজেকে ফিরিয়ে পেয়েছি। ওই যে একটা তার আনন্দ, তার যে এক্সপ্রেশন, ওই জিনিসটাই আমাদের সব থেকে বেশি আনন্দ দেয়। মানে একজন কাউকে তার যে কনফিডেন্সটা ফিরিয়ে দেওয়া, সো দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আমরা যারা করছি। কলকাতায় এখন কোথায় কোথায় ক্লিনিক আছে আপনার? কলকাতায় আমাদের 3টে আছে এখন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের 17 ক্লিনিক্স। 17? হ্যাঁ, ওকে। কলকাতায় 3টে। এটা কি আপনার দিয়ে শুরু, মানে আপনি শুরু করেছেন? আমি আর আমার আরেকজন পার্টনার আছে, আমরা দুজন আছে, আমি আর ডক্টর বিজয় পাল, আমরা দুজন। আচ্ছা আচ্ছা, দুজনেই পাল, ওই জন্য পলস ক্লিনিক। কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় রয়েছে একটু জিওগ্রাফিক্যাল লোকেশন গুলো আমাদের? ম্যাক্সিমামটা ইস্টার্ন ইন্ডিয়াতে, যেরকম কলকাতায় আমাদের 3টে লোকেশন আছে, একটা সল্টলেক, আরেকটা হচ্ছে রাসবিহারী, আরেকটা হচ্ছে দমদম। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আমাদের দুর্গাপুরে আর শিলিগুড়িতে। আচ্ছা, যেটা খুব দরকার, মানে মানুষকে কলকাতা শহর আসার দরকার নেই। ওখানেও কি ট্রান্সপ্লান্ট হয় না শুধু ট্রিটমেন্ট? ওখানে ট্রিটমেন্ট হয়, ট্রান্সপ্লান্টেশন ওখানে হয় না। ট্রান্সপ্লান্টেশন কলকাতায় হয়। আচ্ছা আচ্ছা। আর নর্থ ইস্টে আসামে রয়েছে আমাদের 2টো ক্লিনিক, একটা হচ্ছে গুয়াহাটিতে আর একটা হচ্ছে আমার হোম টাউন জোরহাটে আছে একটা। তো এই 2টো ক্লিনিক। আর এছাড়া রয়েছে বিহারে আছে আমাদের পাটনায়, ঝাড়খণ্ডে আপনার রাঁচি, জামশেদপুর আর ধানবাদে রয়েছে, উড়িষ্যাতে আমাদের ভুবনেশ্বরে রয়েছে, আস্তে আস্তে আপনাদের ঝাড়খণ্ডে। এর মধ্যে ট্রান্সপ্লান্ট কোথায় কোথায় হচ্ছে? ট্রান্সপ্লান্টেশন আমাদের কলকাতা হয়, গুয়াহাটিতে হয়। গুয়াহাটি আর কলকাতা? গুয়াহাটিতে হয়, আর দিল্লিতেও হয় আমাদের। ও, দিল্লিতে হয়। আর আমাদের বাংলাদেশেও 2টো ইউনিট আছে। আপনারা কি অনলাইন কনসালটেন্সি করেন? হ্যাঁ, আমাদের টেলিকনসাল্ট, আমাদের ক্লিনিক তো ফিজিক্যাল ক্লিনিক রয়েছে ওখানে 2টো। তাছাড়া আমাদের টেলিমেডিসিন কনসেপ্ট আছে, যেখানে যেমন সবাই দূর থেকে আসতে পারে না, তাদেরকে আমরা অনলাইন কনসালটেশন, মেডিকেশন সব ফেসিলিটি আছে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি চাই যে আপনাদের মারফত বহু মানুষ তার হাসিটা ফিরে পাক। সেলফি তোলার সময় যেন অ্যাঙ্গেল নিয়ে না ভাবতে হয় যে কোন অ্যাঙ্গেলে আমাকে দেখতে ভালো লাগছে। সো আপনারা সেই হাসিটা ফিরিয়ে দিন, আর আপনার সাথে এই আড্ডা চলতেই থাকবে আমাদের। আজকে প্রথম পর্বে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।